মেসেজ আসছে। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি কেরিয়ার বিষয়ক অনুষ্ঠান কেরিয়ার চেকলিস্টে। আমরা যেহেতু আজকে প্রথম অনুষ্ঠান, প্রথমে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, 1 থেকে 1.5 মিনিট। তার মধ্যেই আমরা শুরু করব, যেহেতু প্রথম অনুষ্ঠান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবকিছু চেক করেই শুরু করছি। আমাদের শব্দ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টে জানাবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিশেষ করে যারা কেরিয়ার নিয়ে চিন্তায় আছেন বা সুন্দর একটি কেরিয়ার গড়তে চান, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান। সমতট টিভির আয়োজনে এবং সাংবাদিক বেলাল হোসেন রাজুর পরিচালনায় বিএইচআর প্রেজেন্ট কেরিয়ার বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কেরিয়ার চেকলিস্ট। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ করে যারা আমরা সুন্দর সফল একটি কেরিয়ার গড়তে চাই এবং কেরিয়ার নিয়ে খুব বেশি চিন্তায় থাকি, পড়ালেখা শেষ করে বাবা মার স্বপ্ন পূরণ করা, সংসারের হাল ধরা এবং প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আমাদের যে নিরন্তর প্রচেষ্টা, ইচ্ছে, সেই ইচ্ছে, চেষ্টা এবং শক্তি, এই জিনিসগুলোকে সমন্বয় করে কিভাবে সুন্দর সফল একটি কেরিয়ার গঠন করা যায়, সেই বিষয়েই আজকের এই অনুষ্ঠান। প্রতি সপ্তাহে বুধবার রাত 10টায় আমরা আপনাদের সাথে থাকব এবং এই কেরিয়ার যাত্রায় আমরা কিভাবে সফল হতে পারি এবং এই পথগুলো কিভাবে আমরা ফাড়ি দিতে পারি, পাশাপাশি সফলতার জন্য কোন মন্ত্রগুলো দরকার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশেষ করে মাল্টি ন্যাশনাল জগতের যিনি আমাদের আইকন, সফল একজন ব্যক্তিত্ব, জনাব রিফাক আহমেদ। রিফাক আহমেদ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পূর্ণ করেছেন। বর্তমানে তিনি সিনিয়র ম্যানেজার হিসাবে ইয়ামাটু সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড বাংলাদেশ লিয়াজন অফিসে তিনি কর্মরত আছেন। পাশাপাশি তিনি আগে কর্মরত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে ব্রাদার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। তাছাড়া কাজ করেছেন টেরিটরি সেলস ম্যানেজার হিসাবে ট্রান্সকম বেভারেজ লিমিটেড। তাছাড়া তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। একজন সফল ব্যক্তিত্ব। এই পর্যন্ত তিনি কিভাবে আসলেন, তার সাথে আমরা গল্প করব, তার কথাগুলো শুনবো। বিশেষ করে শুরু থেকে এই পর্যন্ত আসার পেছনে যেই যেই কাজগুলো তিনি করেছেন এবং আমরা সফল হতে গেলে কোন কোন কাজগুলো করা দরকার, সেই কথাগুলো ভাইয়ার মুখ থেকে শুনবো। ভাইয়াকে স্বাগত জানাচ্ছি আমাদের কেরিয়ার চেকলিস্ট অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি কিছুটা বিব্রত যেভাবে আপনি আমাকে পরিচয় করে দিলেন। আসলে আমি এখনো শিখছি, শুধুমাত্র আমার যাত্রা শুরু হলো মাত্র। তো আমি কিছুটা, আমার এই পরিচয় আমি একটু বিব্রত আর কি। আমি এখনো নবিশ, আমি এখনো স্টুডেন্ট, শিখছি মাত্র। আমরাও শিখবো ভাইয়া। আসলে এই শিক্ষাটা আপনি কিভাবে শিখলেন বা কিভাবে শিখছেন, প্রতিনিয়তই আমরা সবাই শিখছি। সেই গল্পগুলো, সেই অভিজ্ঞতাগুলো আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ভাইয়ার ব্যাপারে আরেকটা কথা, যেটা তিনি প্রায় 15 বছর মার্কেটিং এবং সেলসে কাজ করছেন। আমি আগেও বলেছিলাম শিক্ষকতা দিয়ে ভাইয়ার কেরিয়ারটা শুরু।
আমরা একে একে ভাইয়ার কাছ থেকে কথাগুলো শুনবো, এবং তার আগেই আমি এই অনুষ্ঠান নিয়ে একটু ভাইয়ার অনুমতি নিয়েই একটু প্রিভিউ আমি আমাদের সম্মানিত দর্শকদের জন্য দিতে চাই। বিশেষ করে আমাদের ছোট ভাই সাংবাদিক বেলাল আহমেদ রাজু, তার পরামর্শে পরিকল্পনায় অনুষ্ঠান হচ্ছে। রাজুর একটা খুব চিন্তা ছিল যে আসলে যারা আমরা পড়ালেখা শেষ করি, অনেক সময় আমরা পড়ালেখা করতে গিয়ে আমরা মানে বুঝে উঠতে পারি না আমাদের কেরিয়ারটা কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত। অনেক সময় আমরা শুধুমাত্র চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আমাদের পুরো চাকরির জীবনটা শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত আমাদের কেরিয়ারটা সফল হয় না। রাজু বারবারই আমার সাথে কথা বলছিল যে ভাইয়া একটা অনুষ্ঠান আমরা করতে চাই, বিশেষ করে হচ্ছে যারা এখন পড়ালেখায় আছেন বা অনার্স মাস্টার শেষ করেছেন, ভালো একটা কেরিয়ার গড়তে চান, তাদেরকে আমরা কিছু পরামর্শ দিতে চাই। বিশেষ করে যারা এই কেরিয়ার জীবনে সফল হয়েছেন বা সফলতায় পৌঁছেছেন বা সফল হচ্ছেন, তাদের জার্নিটা আমরা এখানে শেয়ার করব। সেই রাজুর সাথে কথা বলে এই অনুষ্ঠানটা নিয়ে কাজ করা শুরু। এই অনুষ্ঠানটা আসলে কার জন্য বা কাদের জন্য? আমি প্রথমেই বলবো এই অনুষ্ঠানটা হচ্ছে তাদের জন্য যারা এখন পড়ালেখা করছেন। আসলে আপনার এই পড়ালেখার মধ্যেই আপনার কেরিয়ার নিয়ে চিন্তা শুরু করা উচিত। তারপরে হচ্ছে যারা পড়ালেখা শেষ করে এখন চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই অনুষ্ঠান। পাশাপাশি যারা এখন কোথাও চাকরি করছেন, তাদের জন্য এই অনুষ্ঠান, কারণ কেরিয়ারে কিভাবে সফল হতে হবে, টিকে থাকতে হবে, সেই কৌশলগুলো এখানে বলা হবে। পাশাপাশি হচ্ছে আমরা যারা ভালো কেরিয়ার গড়তে চাই, আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, আমাদের পড়ালেখাটা কি হওয়া উচিত, এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়েই আজকের আমরা এই অনুষ্ঠানটিতে কথা বলবো। এবং একে একে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে খুব ভালো কিছু ব্যক্তিত্ব নিয়ে আসার জন্য, যাদের কথাগুলো কমপক্ষে আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি ভাইয়া আপনার কথায় যাওয়ার আগে আমি একটু বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আমার সম্মানিত দর্শকদের জন্য একটু প্রকাশ করতে চাই, শেয়ার করতে চাই। আসলে বর্তমান চাকরির বাস্তবতাটা কি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, বর্তমান বাংলাদেশে আমাদের যে কেরিয়ার বা জব বাজার বা চাকরির যে বাজার, সেটার অবস্থা কি, এটা একটু আমি বলতে চাই সংক্ষেপে। প্রথমত হচ্ছে একটু সুখবর, সেটা হচ্ছে দৈনিক প্রথম আলো পত্রিকার 2 ডিসেম্বর 2024-এর একটা তথ্যতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা বরাত দিয়ে বর্তমানে সরকারি চাকরিতে আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে 4,73,000। এইটার সাথে যদি আমরা প্রাইভেট সেক্টর যোগ করি, এই সবকিছু মিলিয়ে হয়তো সেটা 6 লক্ষর মতো হবে। আর এখন একটু হতাশার কথাই বলতে হবে, যে আসলে এই যে প্রায় 6 লক্ষ পদ যেটা খালি আছে, এটার বিপরীতে আমাদের ক্যান্ডিডেট কত, বর্তমানে আমরা কতজন বেকার আজকে বাংলাদেশে অবস্থান করছে। এটা নিয়ে গত 13 ডিসেম্বর 2024 দৈনিক বাংলাদেশ প্রতিদিন তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছিল যে দেশে বর্তমানে বেকার কোটির উপরে। তারপরে লন্ডনের ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর তথ্য মতে বাংলাদেশে 100 জন স্নাতকধারীর মধ্যে 47 জনই বেকার। এবং দৈনিক আজকের পত্রিকা 12 ডিসেম্বর 2024-এর তথ্য মতে দেশে 63 লাখ বেকার। আর এই 63 লাখ বেকারের মধ্যে 87% হচ্ছে শিক্ষিত মানুষ। আর এই শিক্ষিত বেকারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাটা হচ্ছে যার, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রায় 28%। ভাই এই যখন বাস্তবতা, আমাদের স্বপ্ন, আমাদের পরিবারের স্বপ্ন, পাশে দাঁড়ানো, সবকিছু মিলিয়ে আমরা চাই একটা ভালো কেরিয়ার করতে, ভালো একটা চাকরি করতে, অথবা চাকরির বিকল্প কিছু করতে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাকে স্বাগতম ভাইয়া। প্রথমেই আপনার কাছে যেটা নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে আসলে আমরা কেরিয়ার বলতে কি বুঝি, বা আমরা যে কেরিয়ারের পিছনে ছুটছি বা স্বপ্ন দেখছি, সেই কেরিয়ার বলতে আপনার ধারণা কি, আমরা সেটা নিয়ে শুনতে চাই। রিফাক আহমেদ ভাইয়া। জি, ধন্যবাদ। যেমনটা আপনি বললেন যে আমাদের আসলে এই এত এত পরিমাণ এখন লোক রয়েছে বেকার, এবং আমাদের যে কাজের সংস্থান সেই কাজ করার ক্ষেত্রটা, তো কেরিয়ার ব্যাপারে আপনি জানতে চাইলেন আসলে কেরিয়ারটা কি। কেরিয়ার আসলে শব্দটা আসছে ল্যাটিন শব্দ ক্যারাস কে বুঝায় আর কি। শাব্দিক সম্প্রসারণ করলে 1803 সালে থেকে কেরিয়ার বলতে পেশা জীবনের কার্য ধারাকে বোঝানো হয়। গুগলে যদি আমরা কেরিয়ার নিয়ে সার্চ করি, আমি দেখেছি যে 150 কোটির বেশি ফলাফল পাওয়া যায়। কেরিয়ার নিয়ে যদি আমি সার্চ করি আসলে কেরিয়ারটা কি, কেরিয়ার হচ্ছে সফল আহ, এবং ব্যর্থ দুটোই হতে পারে। কেরিয়ার অ্যাকচুয়ালি হচ্ছে, কেরিয়ারটা যদি আমি এভাবে বলি, যে যে কাজ বেশিরভাগ সময় ব্যয় হয়, যেই পেশার উপরে আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয় এবং যার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করি, সেটাই হচ্ছে কেরিয়ার। এখন কেরিয়ারটা সফল কি ব্যর্থ সেটা পরবর্তীতে নির্বাচন করা হবে। যে সফল কেরিয়ার যদি সংজ্ঞায়িত করি, সফল কেরিয়ার হলো আর্থিক সক্ষমতা এবং কাজের উপভোগ্যতা একসাথে মিলিত হয় এবং আপনি উপলব্ধি
করেন যে আপনি আপনার জীবন এবং আপনার কাজ ও কর্মজীবন নিয়ে আপনি তৃপ্ত, যেটা ফোবার্স ম্যাগাজিন এসেছে, সেটা হচ্ছে কেরিয়ার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি আপনার সাথে এটার সাথে আরেকটু যদি যোগ করেন, আসলে কেরিয়ার নিয়ে বিশিষ্টজন ওনাদের মতামতটা কি, বা ওনারা এটাকে কিভাবে দেখেছেন? জি, ক্যারিয়ার নিয়ে এক একজনের মন্তব্য এক এক রকম। আমি আমি প্রথমেই বললাম যে গুগলে আমি সার্চ করেছি, দেখেছি প্রায় 150 কোটির বেশি ফলাফল পাওয়া যায় ক্যারিয়ার নিয়ে। এক এক ধরনের ধ্যান ধারণা এক এক রকম, এক এক রকম। আমরা যদি ক্যারিয়ার নিয়ে যদি জাকির নায়েক, আমরা জানি ডক্টর জাকির নায়েকের একটি লেকচারে আমরা শুনেছিলাম, আমি পেয়েছিলাম, ওনার কাছে ক্যারিয়ারটা ছিল যে দায়ী, ইসলামের কর্মকাণ্ড করা, মানে দায়ী। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, আমার কিছু ফ্রেন্ড রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে তারা যখন পেশেন্টকে সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে, এটা তাদের ক্যারিয়ার। শিক্ষকের ক্যারিয়ার মূলত যেই কাজটা করে আমি তৃপ্ত বোধ অনুভব করি, যে কাজটা করে আমার জীবন চাহিদা আমি এবং সম্মানের সাথে বসবাস করি, সমাজে আমার একটা অবস্থান ক্রিয়েট হয়, সেটা আমি বলেছিলাম যে ক্যারিয়ার। আমরা যদি একটুখানি ক্যারিয়ারের আলোকে যদি বলি, আমরা যদি সূরা হামিম সেজদার ফুলসিরাতের সূরা সূরা ফুলসিরাতে অধ্যায় নাম্বার 41 আয়াত নাম্বার 33 আমরা যদি এখানে দেখি, ওখানে বলা আছে, আল্লাহ আলামিন বলছেন, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে, তারা বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি যদি আমার যে কাজটাই করি না কেন, এর মধ্য থেকে যদি আমি ইসলামের দিকে দাওয়া কাজ করে থাকি, তাহলে এটা ইসলামিক ভাবে আমার ক্যারিয়ারটা একদিকে ডাইভার্ট হলো। এভাবে করে এক একজনের মাধ্যমে আমরা এক একভাবে ক্যারিয়ারটা দেখতে পারি। আমরা যদি লক্ষ্য করি যে দ্য র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পার্সন ইন দ্য হিস্ট্রি বইটা যদি লক্ষ্য করি, ওইখানে মাইকেল এইচ হার্ট উনি যে ক্যারিয়ারিস্ট গুলোকে নির্বাচন করেছেন, সেখানে সর্বপ্রথম উনি যাকে রেখেছেন, উনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমরা যদি কাউকে ফলো করতে যাই, প্রথমে ফলো করতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনার ক্যারিয়ার ছিল সবচেয়ে সফল, এবং উনি কিভাবে ওনার ক্যারিয়ারটা উনি ধাবিত করেছেন, উনি ওনার জীবনটাকে ব্যয় করেছেন ইসলামের কাছে। উনি দায়ী থেকে অনেক উপরে, উনি ছিলেন রাসূল, উনি আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলো বিলিয়েছেন, উনি ছিলেন ব্যবসায়ী, উনি চাকরিজীবী ছিলেন, উনি আমাদের কাছে একজন আইডল। তো উনি কি বলেছেন আমাদেরকে, উনি আমাদেরকে বলেছেন যে যদি সফল হতে চাও, তাহলে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দলের উদ্ভব হোক যারা মানুষের কল্যাণের দিকে আহ্বান করে এবং অসৎ কাজকে নিষেধ করে, এই মানুষগুলো পরবর্তীকালে সফল কাম হবে। আমি যদি ক্যারিয়ারটাকে যদি সফল কামের কথা চিন্তা করি, তাহলে আমার সূরা আল ইমরানের অধ্যায় 3 আয়াত 104 ফিরে যেতে হবে। পবিত্র এই কোরআনের আয়াতগুলো বিবেচনা করে আমরা যদি দেখতে পাই, তাহলে ক্যারিয়ারটা দাঁড়ায় যে আমি যেই কাজ করি না কেন, সেটা যদি আমি পরবর্তীতে দাওয়াতে রূপান্তর করতে পারি, তাহলে ক্যারিয়ারটা আমাকে একটা সম্মান পর্যায়ে নিয়ে যাবে, আমাকে এই কুল এবং পরকাল দুইকালে আমার জন্য সফলতা বয়ে আনবে। ধন্যবাদ ভাইয়া। এবার আমরা একটু আপনার পার্সোনাল লাইফে আসতে চাই। শিক্ষক, আপনি শিক্ষকতা দিয়ে শুরু করেছেন। আমি যেটা জানি, যেহেতু আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি, আপনি ইউসিসির মতো যেই কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে বিষয়, সেটাতে জড়িত ছিলেন। পাশাপাশি আপনি ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সংগঠনের সাথে আপনি যুক্ত ছিলেন। শিক্ষকতা দিয়েই আপনার কেরিয়ার শুরু হয়েছিল। সেই শিক্ষক থেকে আজকে মাল্টিন্যাশনাল কোম্পানির, অর্থাৎ সিঙ্গাপুরের একটা এত বড় ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির বাংলাদেশের আপনি সিনিয়র ম্যানেজার। এই টোটাল জার্নিটাতে আপনি বিশেষ করে শুরুর গল্পটা শুনতে চাই। আপনি কিভাবে শুরু করলেন, এবং আপনার পাওয়া না পাওয়ার কথাগুলো আমরা সংক্ষেপেই শুনবো। তারপরে আমরা ধরে ধরে বিভিন্ন টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করব। আর আমি দর্শকদেরকে অনুরোধ করব, বিশেষ করে ভাইয়ার কাছে বা আমাদের কাছে যদি আপনাদের কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা দেখছেন, যেহেতু এটা আমাদের আজকে প্রথম অনুষ্ঠান, হয়তো আমাদের কিছু সমস্যা থাকতেই পারে, আপনারা পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ নিয়ে আমরা অনুষ্ঠানটাকে আরো সুন্দর করব, আরো সাজাবো। আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। আর যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন। হয়তো আরো অনেকেই সেটা দেখতে পারবে, যেহেতু প্রথম নতুন অনুষ্ঠান, অনেকেই জানে না। আর বিশেষ করে যারা সুন্দর একটা কেরিয়ার করতে চায়, তাদেরকে অনেক উপকার হবে এই অনুষ্ঠানটা, আমরা সে আশা রাখি। ভাইয়া, আপনার কেরিয়ারের শুরুটা নিয়ে জানতে চাই। ক্যারিয়ারের শুরু তো আসলে আমি যখন পড়াশোনাকালীন সময় থেকেই আমি চেষ্টা করেছিলাম যে কিছু একটা কাজের সাথে ইনভলভমেন্ট থাকার জন্য। আমি খুব অল্প সময়ে, যখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে পড়ানো শুরু করি আর কি। এতে আমার দুইটা জিনিস হয়। এক হচ্ছে আমার পড়ার প্রতি যে ভালো লাগার সেটা কাজ করতো, আমাকে একটা স্টাডি করে যাওয়া লাগতো।
তারপরে আস্তে আস্তে করে আমি একটা কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হই কুমিল্লাতে। কুমিল্লার একটা কোচিং সেন্টার ছিল সরণি, খুব নাম করা কোচিং সেন্টার ছিল, সাথে সাথে ইহক একটা কোচিং সেন্টার ছিল। এগুলোর মধ্যে আমি সম্পৃক্ততা আমার করি। এরপর ইউএসসিসির মধ্যে এবং আরো বেশ কিছু মানে কোচিং সেন্টারের সাথে পরবর্তীতে, মানে আমার স্টুডেন্ট লাইফের শেষ পর্যন্ত আমি বিভিন্ন কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ততার মধ্যে ছিলাম। সাইফুডস, তারপর হচ্ছে ইউসিসি, নাম করা অনেকগুলো কোচিং সেন্টারের মধ্যে ছিলাম। ওখানে গিয়ে আমি একজন লোকের সংস্পর্শ পাই, উনি হচ্ছেন আমাদের কামরুল ভাই। খুব জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। ওনার সংস্পর্শে এসে আমি আসলে অনুভব করতে থাকি যে আসলে জীবনটাকে নানাভাবে এক্সপ্লোর করা যায়। আমি যখন স্টুডেন্ট, আমি শেষ করার আগে, অনার্স কমপ্লিট করার আগে আমার জব হয়ে যায়, আমি শিক্ষকতা পেশায় আমি ঢুকে যাই। এর পাশাপাশি আমি বিতর্ক, তারপরে আমি কিছু কালচারাল প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম। যেহেতু হলে থাকতাম, হল থেকে আমি বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতাম। বিশেষ করে কালচারাল প্রোগ্রামগুলো আমাকে খুব বেশি টানতো। আমি চেষ্টা করতাম নিজেকে কিছুটা জানার জন্য। যে জানতো তার কাছ থেকে গিয়ে শিখার একটা আগ্রহ আমার ছিল। কম্পিউটারের যে টুকিটাকি কাজগুলো আমি সেই সময় জানার বোধ করতে শুরু করলাম, কাজগুলো করা শুরু করলাম। তবে যে জিনিসটা আমাকে বেশি তাড়িত করেছে, আমাকে বেশি মানে আমাকে কিছুটা শিখতে সহায়তা করেছে, সেটা হচ্ছে বিতর্ক। আমি বিতর্ক নামক একটা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। ওইটার সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনি জানেন যে বিতর্কের সাথে থাকার কারণে আমাকে আমার আউট অফ বক্সে গিয়ে কিছু পড়াশোনা করা হয়েছে। যেমন কিছু অর্থনীতির পড়াশোনা, ফিলোসফি পড়াশোনা, স্টেট নিয়ে পড়াশোনা। এগুলো করার কারণে আমাকে, আমি যে গণ্ডির মধ্যে ছিলাম, আমি যে সাবজেক্টের মধ্যে ছিলাম, এর বাইরে গিয়ে আমাকে নতুন একটা জগৎ সৃষ্টি হয়েছে, আমাদের একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। এবং এর পরবর্তীতে আমি যে টিউশনি করতাম, আমি যে বেস গুলো পড়াতাম, সেখানেও আমি নিজেকে কিছুটা মানে ঝালাই করার সুযোগ পেতাম। আমি জানতাম, বুঝতাম। সর্বোপরি আমি আমাকে চেষ্টা করেছি যে নতুন নতুন মাধ্যমে শিক্ষার একটা অভ্যাস গড়ে তোলার মাধ্যমে। তো এই ক্যারিয়ারের মধ্যে যদি আমি কয়েকজন ব্যক্তির নাম আমি যদি বলি, যে বলি, এর মাঝখানে সর্বপ্রথম আসবে কামরুল ভাই, বা জহির ভাই, এরকম করে অনেক, আর বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল, বাবা মা, পরই আমার শিক্ষক, এরপর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমি আমার বন্ধুদের দ্বারা খুব প্রভাবিত হয়েছি। একবার স্কুল থেকে আরম্ভ করে আমার হাই স্কুল, কলেজ লাইফ এবং ইউনিভার্সিটি লাইফ, ইভেন আমার বর্তমান সময়ে যে ফ্রেন্ড সার্কেল গুলো আমি মেনটেন করি বা চলি, আমি তাদের কাছ থেকে চেষ্টা করি যে কিছু না কিছু শেখার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডস এর যেই সার্কেলটা, এটা যথেষ্ট পরিমাণ ভালো। এবং আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে হ্যাঁ, এত ভালো বন্ধুদের সাথে সংস্পর্শে মিশার, শিখার সুযোগ হয়েছে। আমার খুব সৌভাগ্যবান আমি, যে আমি বেশ ভালো কিছু শিক্ষক পেয়েছিলাম। আমি কয়েকজনের নাম মেনশন না করলে একবারে নাই হবে। আমি যদি একবারে বলি, আমার ছোটবেলা থেকে গোলাম মোস্তফা স্যার, একেবারে ছোটবেলা আমার আমার শিক্ষাগুরু উনি। সুকুমার চন্দ্র কর, তারপরে গোলাম মোস্তফা, অনেকে আজকে পৃথিবীতে নেই। তারপরে আমি অনেকের নাম হয়তো ভুলে যাব, আমার বাদ পড়ে যাবে। যে নামগুলো এখন মনে পড়ছে, মনির স্যার ছিলেন আমার কলেজের একজন শিক্ষক, তারপরে ছিলেন হাসান মাহবুব স্যার ছিলেন, রেহানা পারভিন ম্যাডাম ছিলেন। কার নাম রেখে কার নাম বলবো, প্রত্যেকের কাছ থেকে আমি চির ঋণী হয়ে থাকবো। এবং তারা আমাকে হাতে ধরে ধরে এত সুন্দর করে আমাকে গাইডলাইন দিয়েছেন। পরবর্তী লাইফে আমি এসে আমি একটা বড় মেন্টর পেয়েছিলাম, এই যে আশিকুর রহমান, যার সংস্পর্শে এসে পরবর্তীতে জহিরুদ্দিন এবং শামীম হোসেন, যিনি বর্তমান আমার বস, তাদের কাছ থেকে আমি সরাসরি অনেকগুলো জিনিস শিখেছি। এবং আমার কিছু ভালো বন্ধু রয়েছে, এর মধ্যে থেকে বলতে চাই যে বন্ধুগুলো আমাকে সর্বদাই আমাকে সংস্পর্শ করেছে। এবং অবশ্যই ডেফিনেটলি আমার পরিবার, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, বাবা মা তো রয়েছেই। প্রত্যেকের প্রভাব একটা জীবনে একটা পরিলক্ষিত হয়। ধন্যবাদ ভাইয়া। এখন যেটা আমি বলতে চাই, আপনি আপনার কথা থেকে যে কথাগুলো আসলো, আপনি পড়ালেখার পাশাপাশি আমরা জানি যে আপনি ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং থেকে এমবিএ, টোটাল একটা জার্নি ছিল আপনার শিক্ষা জীবনে। এবং সেই শিক্ষার পাশাপাশি আপনি ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের মতো বিতর্কের সাথে আপনি যুক্ত ছিলেন, যে সাংগঠনিক কাজগুলো আপনি করেছেন। আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো, বর্তমানে যারা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা অনার্সে পড়ছে বা মাস্টার্স করতেছে, বা যারা এখন শিক্ষা জীবনে আছে, তারা কেরিয়ার প্রিপারেশন হিসেবে তাদের এখন কি করা উচিত? আপনি সেই পরামর্শটা আপনার সাথে রিলেট করে যদি একটু বলেন তাদের জন্য। আমি যেহেতু অনেকদিন যাবৎ স্টুডেন্টকে পড়িয়েছি, প্রায় দীর্ঘ বছর, প্রায় আমি 10 বছরের মতো স্টুডেন্ট পড়িয়েছি বিভিন্ন কোচিং সেন্টার, কলেজে। সেই আলোকে পরবর্তীতে আমি এসে, আমি যে কাজ করতে গিয়ে আমি এখন যে নতুনদের সাথে মিশছি, আমি যেই জিনিসগুলো, তার আলোকে আমি 12 থেকে 13টা পয়েন্ট বলবো। হয়তো পয়েন্টগুলো কাজে লাগতে পারে। আমি কোনো স্পেশালিস্ট নই, আমি ক্যারিয়ারে অনেক স্পেশালিস্ট আমি বলবো না। আমি যেটা মার্কেট থেকে দেখে শিখেছি, আমি সেটাই আমি শেয়ার করছি আর কি। আমি কোনো অভিজ্ঞ ব্যক্তি নই।
আমি মোটিভেশনাল স্পিকারও নই। আমি শুধুমাত্র আমার জীবন থেকে, আমার আশেপাশে থেকে যতটুকু আমি শিখেছি, যেইভাবে করলে হয়তো কিছুটা উপকৃত হতে পারে, আমি সেই আলোকে 12 থেকে 13টা পয়েন্ট বলবো, যেগুলো বর্তমান স্টুডেন্ট তাদের হয়তো কাজে লাগতে পারে। আমি এগুলো নেট থেকে নিয়েছি, আহ বিভিন্ন ধরনের সোর্স থেকে, বই থেকে পড়েছি, ওই বই থেকে আমি এগুলো নিয়েছি আর কি। আমার কাছে যে জিনিসটা মনে হয়, ইউনিভার্সিটি লাইফ থেকে যদি বলি আর কি, যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসে, প্রথম যে জিনিসটাতে ভুগে সেটা হলো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে। বিভিন্ন পরিবার থেকে আসে এবং বিভিন্ন সমাজ থেকে আসে, এসে প্রথমে সে ইনফিরিয়রিটি সিকিউরিটিতে একটা ভুগে। সবাই এখানে একটা স্ট্রাগল করে, আসলে কিছুই না। 3 মাস 4 মাস 6 মাস যাওয়ার পর তার এই ভয়টা কেটে যায়, তার যেই মধ্যে যে সীমাবদ্ধতা থাকে এটা কেটে যায়। তো আমাদের উচিত, যারা এই প্রথম ইউনিভার্সিটিতে আসবে, তাদের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে একটু অ্যাভয়েড করে নিজেকে তৈরি করে ফেলা। তারপরে যেটা বলবো যে সাম ফ্রেন্ড সার্কেল তৈরি করে ফেলা। আমরা অনেকেই ফ্রেন্ড সার্কেল ইউনিভার্সিটিতে মানে মধ্যে অ্যাটাচ করে ফেলে, যে 2 3 জন 4 জনের মধ্যে থেকে থাকতে চাই, নতুন করে ফ্রেন্ড সার্কেল আমি ক্রিয়েট করতে চাই না। ধরি আমার একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা শুধুমাত্র স্টাডিয়াস করে, শুধুমাত্র পড়াশোনাই করে, তার এর বাইরে কোনো কাজ করে না, তাহলে কিন্তু আমি কোনো কিছু এনরিচ করতে পারবো না। অর্থাৎ আমার যে ফ্রেন্ড সার্কেলটা টিউশন যারা করে তাদের একটা সার্কেল থাকে, যারা মিউজিক করে তাদের একটা সার্কেল থাকে, যারা ডিবেট করে তাদের একটা সার্কেল থাকে, বিজনেস রিলেটেড কিছু ফ্রেন্ড থাকে তাদের একটা সার্কেল থাকে। আমাদের উচিত সেই সময়টাতে বেছে বেছে এই ধরনের কিছু বন্ধু বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। দেন পিপল অ্যারাউন্ডিং ফ্রম ইউ অ্যান্ড সিগনিফিকেন্ট আপন টু ইউ, সে আমি বলবো যে কিছু সঙ্গী নির্বাচন করে ফেলা, যাদের মাধ্যমে আমাকে আমি একটা জায়গাতে লিপিবদ্ধ করে। মানে সঙ্গী বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আমি যে পরবর্তী ধাপে যাব, আমাকে আমাকে প্রথম থেকে এটাকে নির্বাচন করে ফেলতে হবে। অর্থাৎ আমি কোথায় আমাকে নিজেকে দেখতে চাই, আমি দেখতে চাই কি বাংলাদেশের মধ্যে না দেশের বাইরের মধ্যে, আমি কোথায় আমার ক্যারিয়ারটা আমি স্টেবল করতে চাই। যদি দেশের বাইরে আমি ক্যারিয়ারটা স্টেবল করতে চাই, তাহলে আমার ক্যারিয়ারের শুরু থেকে একভাবে আমাকে গতিপথ নির্ধারণ করতে হবে। আমার পড়াশোনা, আমার প্যাটার্ন, আমার সবকিছু একভাবে নির্ধারিত হবে। আর আমি যদি দেশেই আমাকে ক্যারিয়ারটাকে আমি স্টেবল করতে চাই, তাহলে 2 ধরনের পথ রয়েছে, একটা হলো সরকারি, এটা হচ্ছে বেসরকারি। আমার 2 খাতে আমাকে প্রবাহিত হতে হবে। সরকারের জন্য এক ধরনের প্রিপারেশন লাগবে এবং বেসরকারের জন্য এক ধরনের প্রিপারেশন লাগবে। এবং অবভিয়াসলি ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনাটা খুব ব্যাপকভাবে করতে হবে। আমি আমি জাফর ইকবাল সাহেবের একটা কথা আমি কি আমার মনে পড়ে, উনি বলেছিলেন যে এই ধরনের যে বন্ধু বান্ধব বা যে সার্কেল, যে আমাদের যে আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো, সবগুলোই শূন্য। এর বামে যদি এক থাকে তাহলে এটা পরিপূর্ণতা পায়। অর্থাৎ আমার বামে যদি এক থাকে, এর পাশে যদি আমার একটা শূন্য থাকে, তাহলে এটা 10 হবে। 2টা শূন্য থাকলে 100 হবে। 3টা শূন্য থাকলে 1000 হবে। এমনি করে পড়াশোনাটা যদি ঠিক রাখা যায়, আর পাশাপাশি যদি আমি বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং কাজগুলো আমি করতে থাকি, তাহলে আমার শূন্য সংখ্যা বাড়বে এবং আমি অনেক বেশি এনরিচ করতে পারবো। দেন নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা আমি বললাম, যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা খুব গুরুত্বপূর্ণ। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্ন ক্লাবে আমরা জয়েন করতে পারি। এটা স্টুডেন্ট লাইফে খুব বেশি মানে কার্যকরী হবে। আমি মনে করি এটা একটা স্টুডেন্টের জন্য বড় একটা কাজ হয়ে দাঁড়ায়। সেখানে সে উপস্থাপনা শিখতে পারবে, সে এখানে ডিবেট শিখতে পারবে, সেখানে আবৃত্তি শিখতে পারবে, সে নিজেকে কিভাবে একটা ক্লাব মেনটেন করতে হয়, কিভাবে একটা ক্লাবের বাজেট তৈরি করতে হয়, অর্থাৎ তার চাকরি জীবনের যেই জিনিসগুলো সে আগেই এখানে জেনে ফেলতে পারবে। দেন আরেকটা পয়েন্ট যদি বলি, যে বি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। আমার একটা স্টুডেন্ট যখন অনার্সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যাবে, আমার মতে তাকে অবশ্যই এই টাকা উপার্জনের জন্য যে সুযোগটা তাকে দিতে হবে। অন্তত পক্ষে একটা টিউশনি করা উচিত, অথবা কারো কারো ক্ষেত্রে কম্পিউটার বা ফ্রিল্যান্সিং এগুলাতে শেখা উচিত। এতে হবে কি, তার অর্থনৈতিক যে সাবলীলতা সেটা তার এখানে ডেভেলপমেন্ট হবে। দেন আমি আরেকটা পয়েন্ট বলতে পারি, যে সেট ইউর ফিউচার গোল ইন দা ফার্স্ট ইয়ার টু স্টার্ট মানে মেকিং অন ইট ওয়ে। প্রথম বর্ষ থেকেই যে মানে চিন্তা করে ফেলবে যে আমি কোন থেকে, আমি এটা প্রথমেই আলোচনা করে ফেললাম যে কিভাবে, যে অলরেডি আলোচনা করলাম যে কিভাবে করা যায়। ইচ্ছা করলে সে এন্টারপ্রেনারশিপ হইতে পারে। এন্টারপ্রেনার হওয়ার জন্য আমি এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি বলবো। স্টুডেন্ট লাইফ থেকেই যে যে আইমান সাদিকের কথা আসতে পারে, বা এইচ এন আশিকুর রহমানের কথা আমি প্রথমে বললাম। উনি স্টুডেন্ট লাইফে দেখেছি যে উনি এন্টারপ্রেনার হয়ে গিয়েছিলেন। উনি সরণির মতো একটা বিশাল বড় প্রতিষ্ঠানকে উনি নিজ হাতে তৈরি করেছিলেন, অনেক কিছু বন্ধু বান্ধব মিলিয়ে। সেখানে আমি দেখেছি জিলা স্কুল, ফয়জান স্কুল কুমিল্লার নাম করা ক্যাডেট কলেজ থেকে অনেকে এসে এখানে কোচিং করতো, ক্লাস করতো, নিজেকে ডেভেলপমেন্ট করতো। উনি আমি লক্ষ্য করেছিলাম, উনি ওনার চাকরির শুরুতে যে পরিমাণ অর্থ আর্ন করতেন, তার চেয়ে বেশি আর্ন করতেন উনি ওনার কোচিং সেন্টার থেকে। পরবর্তী কোচিং সেন্টার ঢাকাতে রূপান্তরিত হয়। সাধারণত কি হয়, ঢাকা থেকে কোচিং সেন্টার গুলো মফস্বলের দিকে বা জেলা পর্যায়ে, বিভাগের পর্যায়ে যায়।
আমাদের এই কোচিং সেন্টারটা এমন ভাবেই মানে জনপ্রিয়তা লাভ করেছিল যে সে কুমিল্লা থেকে ঢাকাতে রূপান্তর করা হয়েছিল। আমি কথাগুলো বলছি বর্তমান স্টুডেন্টদেরকে যে তোমরা ইচ্ছা করলে বা আপনারা ইচ্ছা করলে যে জিনিসগুলো করতে পারেন, যে এই করুন করে কিছু এন্টারপ্রেনারশিপ শুরু করে ফেলতে পারেন, এটা পড়াশোনার ফাঁকে ফাঁকে। দেন এর ফাঁকে একটা গ্রুপ হবে, স্টাডি গ্রুপ। বিকজ যে আপনি যখনই পড়াশোনার শেষ দিকে যাবেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যাবেন, তখন থেকে একটা স্টাডি গ্রুপ আপনার শুরু করে ফেলবেন। আপনি হয়তো ম্যাথে ভালো, আপনি আপনার কিছু ফ্রেন্ডকে নেন যারা ইংরেজিতে ভালো, যারা আইটিতে ভালো, তাদের কাছ থেকে আপনি আইটি, ইংরেজি এগুলাকে ডেভেলপ করার জন্য আপনি শুরু করতে পারেন, শিখতে পারেন। কারণ পরবর্তী লাইফে আপনাকে ইংরেজিটা এবং পাশাপাশি বাংলা, এই দুইটা ভাষা আপনাকে অনেকখানি আগে এগিয়ে রাখবে, বিশেষ করে আইটি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আপনার লাগবেই। তো এগুলো আপনি স্টুডেন্ট লাইফে আস্তে আস্তে করে আপনাকে এগুলো শিখে ফেলতে পারেন। দেন ইউটিলাইজ এভরি সেমিস্টার ব্রেক ব্রেক প্রোডাক্টিভিটি। সে আমি আপনাদের সেমিস্টারের যে গ্যাপ গুলো আমাদের হয় বা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে গ্যাপ গুলো হয়, এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। আমি মনে করি এই সময়টার মধ্যে যদি কোনো একটা প্রজেক্ট এদের সাথে ইনভলভমেন্ট হওয়া যায়, যদি এখানে কোনো ইন্টার্নশিপের সাথে করা যায়, যে থাকে যে 20 দিনের আমি একটা গ্যাপ পেলাম, আমি কোনো জায়গাতে একটা ইন্টার্নশিপ করলাম। তো ইন্টার্নশিপ করলে কি হবে, সেই সময় আমি একটা জিনিস জানতে পারলাম, পরবর্তী লাইফে চাকরিতে কিভাবে প্রিপারেশন নিতে হবে আমার একটা সম্মুখ ধারণা আমার হয়ে গেল। এবং অনলাইন ভিত্তিক অনেক ধরনের কোর্স রয়েছে, আমরা কোর্সগুলো করতে পারি আমাকে ডেভেলপ করার জন্য। আরো নানান এখন আপনারা অনেকেই জানেন এগুলোতে নিজেকে আরো ডেভেলপ করে ফেলা যায়। এবং আমি এর সাথে বলবো, যখন আপনি থার্ড ইয়ারে চলে গেলেন বা ফোর্থ ইয়ারে যখন আপনি গেলেন, তার আগে আপনাকে সিভি তৈরি করে ফেলতে পারেন। সিভিটা এই জন্য তৈরি করবেন কারণ আপনি জানেন যে পরবর্তীতে চাকরির পরপরই আপনি যখন ফোর্থ ইয়ার শেষ করবেন, চাকরির শুরুতেই আপনার একটা সিভি লাগবে। কিন্তু আপনি যদি আগেই জানেন যে এই সিভির মধ্যে কি কি লাগে, তাহলে আপনি কি সেইভাবে নিজেকে তৈরি করতে পারবেন। সিভির মধ্যে কি লাগে, আপনার সিভির মধ্যে আপনার এক্সপিরিয়েন্স লাগবে। সাধারণত তো আমাদের নাম বা এগুলোর পরে, পার্সোনাল ইনফরমেশন গুলোর পর আপনাকে এই যে নিজের কাজকে আপনি ওয়ার্ক যে এক্সপিরিয়েন্স, এটা যদি ছোট ছোট যে কথা বললাম যে প্রজেক্ট, ইন্টার্নশিপ, অনলাইন কোর্স, সার্টিফিকেশন, এগুলো যদি আপনি তৈরি করে ফেলেন স্টুডেন্ট লাইফের মধ্যে, তাহলে আপনার সিভিটাকে একটু এনরিচ করতে পারবেন। আপনার অ্যাচিভমেন্টস গুলো আপনি দেখাতে পারবেন। আপনি যদি বিভিন্ন ক্লাবে থাকেন, এই ক্লাবের যে অ্যাচিভমেন্ট গুলো, এগুলো আস্তে আস্তে করে আপনি এখানে দেখাতে পারবেন। আপনার এখানে কনফারেন্সে আপনি যোগ দিতে পারবেন। আমাদের সময় আমার মনে পড়ে যে একবার মাহবুব ভাই নামে একজন ভাই ছিলেন, উনি সরকারিভাবে উনি সরকারের মানে দেশের বাইরে চলে গেলেন ঘুরতে, আমরা জানতামই না। এই যে জিনিসগুলো, এগুলো স্টুডেন্ট লাইফে আপনার করার প্রচন্ড সুযোগ আছে। এখন তো আর অনেক অনেক কিছু হয়, অলিম্পিয়াড রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিজনেস অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, যেগুলা আপনার স্টুডেন্ট লাইফে আপনি করতে পারেন। সো ক্যারি আপনি সিভিটা তৈরি করে ফেললেন। সিভি তৈরি করার পর আপনি যেটা করতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা মনে করি, যে স্টার্টিং গ্রুমিং ইউরসেলফ ফর ইন্টারভিউস। আপনি সিভির পরবর্তীতে ফোর্থ ইয়ার পরই আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। ইন্টারভিউর জন্য আপনি কি করবেন, আপনি এই যে গ্রুপ ডিসকাশন করবেন, একটা সার্কেল তৈরি করে ফেলবেন। অবভিয়াসলি এমন সার্কেলের মাঝখানে নেগেটিভ কোনো পার্সনকে আপনি রাখবেন না। আমি দেখেছি আমাদের সার্কেলের মাঝখানে দুই একজন পড়ে যায় যারা খুব নেগেটিভ, হচ্ছে না, হবে না, এই ধরনের লোকগুলো আপনাকে একটা পেছনে ফেলে রাখবে। হ্যাঁ, দেখবো কি করতে পারো। অনেক সময় আপনি আপনার ইংরেজিটাকে মানে করার জন্য, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন গল্প করবেন, কথা বলবেন, তখন আপনার দুই একজন ফ্রেন্ড আপনার পাশ থেকে আপনাকে একটু একটু পিঞ্চ মারবে, একটুখানি হাসি ঠাট্টা করবে। এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। মনে রাখতে হবে যে এই বন্ধুগুলো জীবনে কিছু করতে পারবে না। আমি দেখেছি যে যারা এই ধরনের কটাক্ষ করে তারা শেষ পর্যন্ত আর কিছুই করতে পারে না। যারা লেগে থাকতে পারে, যারা এই অভ্যাসগুলো করে ফেলতে পারে, তারা এই পরবর্তীতে এগিয়ে যায়। তো সো আপনার এই যে গ্রুমিং, যে স্টার্ট ইউর গ্রুমিং ইউরসেলফ ফর দ্য ইন্টারভিউস, এটার মধ্যে আপনি কমিউনিকেশন স্কিলটাকে আপনি খুব দক্ষতা রূপান্তর করতে হবে, স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। বিশেষ করে আমি আগেও বললাম যে বাংলা এবং ইংরেজি বলতে পারার যে ফ্লুয়েন্সিটা, এবং আপনাকে স্পষ্টতর কথা বলা এবং কোথায় কি, এগুলো আগে থেকে তৈরি করার একটা সুযোগ থাকে। দেন আপনি লার্নিং মাইক্রোসফট অফিস, আমি আগেই বলেছিলাম যে কিছু সফটওয়্যার রয়েছে, এগুলো আপনারা আস্তে আস্তে করে শিখে ফেলতে পারেন। মানে আপনার এখানে মার্কেটিং এর জন্য আপনারা টুকিটাকি কাজগুলো করতে পারেন। এখন প্রচুর পরিমাণে আমি জানি জিপি, রবি, তারা প্রতিনিয়ত কিছু ভলেন্টিয়ার দেয়। বিভিন্ন অর্গানাইজেশন গুলো স্টুডেন্টদের থেকে তাদেরকে হায়ারিং করে। আপনারা সেখানে আপনাদের জিনিসগুলোকে এনরিচ করার জন্য ভলেন্টিয়ার হতে পারেন এগুলাতে। তারপরে রয়েছে বিএনসিসি, স্কাউট, এগুলো আপনাদেরকে একটা সময় নিয়মাবর্তিতা এগুলো শিখাবে, আপনাকে পরবর্তীতে আগিয়ে রাখবে অনেকের কাছ থেকে। দেন মেক এ ক্যারিয়ার ব্লুপ্রিন্ট। আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ, যে চাকরির
যে যাওয়ার আগে যেটা ব্লু প্রিন্ট আপনি করবেন, মানে এটা ম্যাপিং করবেন, যে ম্যাপিং আপনার কোন ইন্ডাস্ট্রিতে আপনি যেতে যাচ্ছেন, সেই ইন্ডাস্ট্রির ধরনটা কেমন। আপনি কি বিসিসি যেতে যাচ্ছেন, আপনি কি ব্যাংকে যেতে যাচ্ছেন, না আপনি মাল্টিন্যাশনাল ক্যারিয়ার করতে যাচ্ছেন, না আপনি কোথাও এনজিওতে আপনার ক্যারিয়ার করতে যাচ্ছেন। ঠিক সেই অনুযায়ী আপনি আপনি আপনার ম্যাপিং আপনার ইন্ডাস্ট্রি তৈরি করবেন প্রথম। দেন আপনি একটা ওপেনিং করবেন যে কাদের সাথে করা যায়। আপনি দেখবেন আপনার ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ডস বা বড় ভাই, আপনার অ্যালামনের কোনো বড় ভাই আছে কিনা, তাদেরকে আপনি নক করবেন। একজনের কাছে গিয়ে জানতে চাইবেন যে ভাই আপনি তো বেটে আছেন, অথবা আপনি তো গ্রামীণ ফোনে আছেন, এখানে কি অবস্থা। তখন হয়তো কেউ বলবে যে হ্যাঁ ভাই খুব সহজ জব, কেউ বলবে যে না ভাই খুব কঠিন। এক একজন এক এক রকম। অ্যাটলিস্ট আমি বলবো 2 থেকে 3 জন মেন্টর আপনি তৈরি করেন। এই 2 থেকে 3 জন মেন্টর কাছ থেকে আপনি দেখেন কিভাবে আপনি পরবর্তীতে লাইফে যেতে চান, আপনার সেই টার্গেট আপনার জবের মধ্যে। দেন কিছু স্কিল আপনি ডেভেলপমেন্ট করবেন। তারপরে আপনার সিভিটা তৈরি করার সাথে সাথে আপনার সিনিয়রের কাছে বলবেন যে ভাই একটু সিভিটা যদি দেখে দেন, আপনি তো এই পজিশনে আছেন, এরকম করে 2-3 জনের সাথে সিভিটাকে আপনি একটু রিচেক করবেন। কতদিনে আপনি টার্গেট নিয়ে ফেললেন যে 50টা জায়গাতে আমি আমি এই 50টা কোম্পানিতে আমি ট্রাই করব। একটা না একটা তো আপনার হবে, রিজিক তো লিখে থাকবে, বাট আপনাকে তৈরি থাকতে হবে। ক্যান গেট এ, যেটা বললাম যে 1 থেকে 2 জন লোককে মেন্টর, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জীবনে। মেন্টরটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মেন্টরটা আপনাকে, তাকে দেখেই সামনে যে কোনো জায়গায় যাবেন আপনি একজনকে ফলো করবেন, সেই আপনাকে নিয়ে যাবে একটা ধাবিত করবে একটা পর্যায়ের মধ্যে আর কি। তো মেন্টরটার পরে লাস্ট যে কথাটা আমি বলবো যে ইউটিলাইজ দ্য বেস্ট 4 ইয়ার্স অফ ইউর লাইফ ওয়াইজলি। আমি বলবো আপনার যে অনার্সের 4 বছরটা অথবা মাস্টার্সের যে 2 বছর, এটাকে আপনি খুব সুন্দর করে কাজে লাগান। আমরা এখানে ভুল করি, আমি নিজে অনেক ভুল করেছি, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যেই পড়ে থাকি। হ্যাঁ, এটা না করে আপনি ব্যালেন্স করে করা যায়। কারিকুলাম অ্যাক্টিভিটিস এর পাশাপাশি পড়াশোনাটাকে যদি আমি প্যারালালি করতে চাই, তাহলে আমি একটা সুন্দরভাবে আমি আমার জীবনটাকে ক্যারিয়ার করতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে, কারণ ইউনিভার্সিটি তো এমন একটা জায়গা যেখানে আপনার ফ্রিডম আছে, আপনি এখানে ফ্রিডম পাবেন প্রচুর পরিমাণ। কলেজ এবং আপনার স্কুলের মধ্যে এই ফ্রিডমটা ছিল না। ইউনিভার্সিটিতে আপনি যে ফ্রিডমটা পাবেন, সেই ফ্রিডমটা আপনি কাজে লাগাতে পারবেন। এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি তাদের কম থাকে তুলনামূলকভাবে। সবার কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করে তাদের ওই ফ্যামিলির যেই চাহিদার নিডটা খুব কম থাকে, থাকে। সুতরাং সে এই জায়গাটা কাজে লাগাতে পারে এবং প্রচুর স্কোপ ওপেন হয়ে যায়। এবং ডেফিনেটলি এক্সট্রা কারিকুলামের জন্য কিছু বই পড়তে হবে। এই হচ্ছে আমার স্টুডেন্টের জন্য আমার পরামর্শ। ধন্যবাদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনি আমাদের সবার জন্যই সেটা শেয়ার করলেন। আশা করি যারা দেখছেন ওনারা বিষয়টা অবশ্যই মাথায় রেখেছেন এবং সেই মতে আপনার প্রস্তুতি নেবেন। আমি ভাইয়া এখানে একটা কারণ একটু আপনার সাথে যোগ করতে চাই। আপনি এতক্ষণ আমাদের যারা পড়ালেখা করছে তাদের কথা বললেন, কিন্তু আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আসলে চাকরির সাথে কতটা যুগোপযোগী। যেমন আমি একটা কারণ যদি আপনাকে বলি যে এত বেকার, যেটা আমরা একটু আগে বললাম যে কোটির উপরে বেকার, এখানে একটা বিশাল কারণ হচ্ছে যেমন কেরিয়ার স্পেশালিস্ট যারা বা বিশিষ্টজন, তিনারা যেটা মনে করছেন যে বাংলাদেশের যে শিক্ষার মান, সেই মানটা কখনোই আমাদের জব মার্কেট যেটা সেটার সাথে সম্পৃক্ত না। আমাদের এমন অনেকগুলো জায়গা আছে যেখানে অনেক পদ খালি আছে কিন্তু আমরা যোগ্য লোক পাচ্ছি না, যার ফলে আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা মতো অনেকগুলো বাইরের রাষ্ট্র থেকে অনেক বেশি হাই স্যালারি দিয়ে আমরা লোক রাখছি। পাশাপাশি আমাদের দেশের অনেক ছেলে পেলেও বেকার। আমি যদি আমার কথাটা একটু বলি, যে আমার পড়ালেখা হচ্ছে, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু আমার হয়তো কখনোই আমার ইচ্ছে ছিল না যে আমি ব্যাংকে যাব, বা এটা আমার জন্য আমি ওইভাবে চিন্তাও করি নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে জব মার্কেট, সেই জব মার্কেটটা কিন্তু আসলে স্পেসিফিক না। এখানে আসলে বাধাও নেই কোনো সাবজেক্ট থেকে যাওয়ার, আবার খুব একবারে নির্দিষ্ট করাও নেই। তো এই ক্ষেত্রে আমরা আসলে যারা যেই সাবজেক্টেই পড়ছি, যখন আমরা পরীক্ষা দিতে যাই আমাদেরকে কিন্তু বিজ্ঞান, গণিত, ইংরেজি সবগুলো বিষয়ে সমান দক্ষ হতে হয়। যদিও আমি 7-8 বছর বা 5-6 বছর আমরা একটা বিষয় নিয়ে পড়ালেখা করি, কিন্তু যখনই আমরা চাকরির বাজারে যাই, আমাদের যারা চাকরি দাতা তিনারা আমাদেরকে মনে করেন আমরা যেন সব কাজের কাজই, অর্থাৎ সব বিষয় থেকে আমাদেরকে জ্ঞান থাকতে হবে। বিশেষ করে যাদের প্রিপারেশনটা ইংরেজি, গণিত এবং বিজ্ঞান এই বিষয়গুলোতে ভালো না,
তারা আসলে বিসিএস এর মতো অনেকগুলো জায়গা, সেই জায়গাগুলোতে আসলে চিন্তা করাটা অনেক কঠিন। আমি এই মুহূর্তে আপনার কাছে, যেহেতু আপনার জার্নি, আমি জানি যে আপনি বিসিএস এ বেশ কয়েকবার আপনি মানে পরীক্ষা দিয়েছেন, রিটেন কমপ্লিট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তোবা বিসিএসটা হয় নাই, এটা নিয়ে আক্ষেপ থাকতে পারে, বা এখন একটা কেরিয়ারে আছেন, বা আমাদের অনেকেই যারা এখন পড়ালেখা শেষ করেছেন তিনারাও সেই স্বপ্নটা দেখেন। তা আমরা আসলে সবাই পড়ালেখার অবস্থায় চিন্তা করি যে আমাদের খুব ভালো বিসিএসটাই হয়ে যাবে, আমরা বা ভালো একটা সরকারি চাকরি হয়ে যাবে, সেটার পেছনেই ছুটি। কিন্তু ছুটতে ছুটতে একটা সময় নোটিফিকেশন চলে আসে, আমার চাকরির বয়স শেষ। এই যখন বাস্তবতা, বিশেষ করে এখন যারা প্রস্তুতি নিচ্ছেন পড়ালেখা শেষ করে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা জানতে চাই। আমরা কি শুধুমাত্র সরকারি চাকরি বা বিসিএস এগুলোর পিছনেই ছুটবো, না বিকল্প কোনো কেরিয়ার বা তার বাহিরেও ভালো কোনো কেরিয়ারে আমরা সফল হতে পারি? এই বিষয়গুলো নিয়ে আপনার সংক্ষিপ্ত একটু মতামত চাচ্ছি। ধন্যবাদ। আমি কিন্তু বলেছি যে যদি স্টুডেন্ট লাইফে যদি কেউ যদি তার কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো সম্পৃক্ততার মধ্যে রাখতে পারে, যে আপনি দেখেন, আপনি বললেন যে আপনি ইংরেজি থেকে পড়াশোনা করেছেন এবং আপনি এখন ব্যাংকার হয়েছেন, এবং অনেক ফ্রেন্ডস আমার রয়েছে যারা ব্যাংকে রয়েছে, অনেকে ইসলামী ইতিহাস থেকে গিয়ে ব্যাংকে রয়েছে, অনেকে কেমিস্ট্রি থেকে গিয়ে ব্যাংকে রয়েছে, অনেকে এই জার্নির মধ্যে দিয়ে রয়েছে। তো প্রত্যেকেই দেখেন, আমি যেটা বলবো যে প্রত্যেকেরই উচিত, যেমন আমরা কি করি, ফেসবুকিং করি। দেখেন ফেসবুক থেকে কিন্তু প্রচুর আর্ন করার এখন অবস্থা রয়েছে। আমরা ফেসবুকে কি করি, অনেক ছেলেমেয়েরা বা অনেক বন্ধু বান্ধব, অনেক ছোট ভাইরা আমি দেখেছি ফেসবুক শুধুমাত্র মুভি দেখে, নাটকের ক্লিপস দেখে। ফেসবুকের মধ্যে যে পড়াশোনা করা যায় সেটা কয়জন করে? আমরা বললাম এত এত বেকার, কয়জন লোক ভালো ভালো কম্পিউটারের নলেজ রাখতে পারে? এক্সেলের কাজ কয়জনে পারে? কয়জনে ফটোশপের কাজ পারে? কয়জনে আমাদের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো কয়জন পারে? আমি সৌভাগ্য হয়েছে হয়েছে দেশের বাইরে যাওয়ার, সেক্ষেত্রে আমি দেখেছি দেশের বাইরে আমাদের মিডিল ইস্টের মধ্যে আমি দেখেছি অনেক বাঙালি যারা লেবার শ্রেণীর কাজ করে, অথচ তারা পড়াশোনায় কিন্তু অনেকেই ডিগ্রি পাস, গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেক লোক, তার স্কিল নেই, সে ওইভাবে তৈরি হয়ে যেতে পারেনি। আমরা যদি স্কিল লোক তৈরি করি না হই, আমরা স্কিল যদি না হই, তাহলে আমার এখানে সম্ভব না, সরকারের পক্ষে সম্ভব না। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, এখানে সরকারের পক্ষে সকল কিছু করে দেওয়া সম্ভব হবে না। এটা সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমি নিজে কতটুকু অ্যানালাইজ করতে পেরেছি, আমাকে নিজেকে তৈরি করার জন্য আমি নিজেকে কতটুকু সময় দিয়েছি, আমি এক্সট্রা কারিকুলাম কিভাবে পড়েছি, আমি কি করেছি। আপনার যদি পেছনের হিস্ট্রি গুলো দেখে দেখেন, আপনি যদি দেখেন, আমি একটু আগে বলতেছিলাম এক্সাম্পল হিসাবে যে ইয়ের কথা, যে আমার যিনি বস এখন আছেন, উনি আছেন কান্ট্রি হেড শামীম হোসেন। উনি 24 বিসিএস হয়েছে, কিন্তু উনি ভেবেছেন যে না, আমি বিসিএস দিয়ে আমি আমার যে লক্ষ্যে, আমার যে স্বপ্ন রয়েছে, স্বপ্নে আমি যেতে পারবো না। উনি 24 বিসিএস জয়েন না করে উনি ওনার কেরিয়ার করেছেন প্রাইভেটে, উনি সফল। এই যে নাসিকুর রহমানের কথা আমি বললাম, উনি হচ্ছেন প্রথম ব্যক্তি বাংলাদেশের জাপানি কোম্পানিগুলোর মধ্যে কান্ট্রি হেড হয়েছেন। আপনি আপনি সোহাগ সাহেবের কথা যদি দেখেন, সোহাগ ভাই যে রকমারি.com এর, উনি তো বুয়েটের স্টুডেন্ট। সেই স্টুডেন্টকালীন থাকাকালীন সময়ে উনি সফটওয়্যার তৈরি করে ফেলেছেন। উনি মিনিমাম আমি 20 থেকে 25টা কোম্পানি উনি ওনার রয়েছে, যেগুলো মানে এখন রকমারি ছাড়াই তো চলেই না। এই ধরনের অনেক কোম্পানি ওনার রয়েছে। এই যে ওনার কোচিং সেন্টার রয়েছে, উদ্ভাস, উন্মেষ। উনি সফল। উনি তো ওনার ওনার ক্যারিয়ারটা, আমি কেন, আমি অ্যাকাউন্টিং এতে পাশ করে আমাকে অ্যাকাউন্টস হতে হবে কেন? এবং কোনো প্রতিকূলতা হতে পারে না। আমি বললাম যে জহিরুদ্দিনের কথা বললাম, মার্কেটিং এর উনি দিকপাল এখন। উনি এত নেটওয়ার্কিং স্ট্রং, ওনাকে যদি বলা হয় যে এই মুহূর্তে একজন ডাক্তার লাগবে, উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন। অথচ ওনার জন্মের শুরুতে ওনার বাবা মারা যান, জন্মের পর পর উনি বাবাকে হারান। একটা প্রত্যন্ত অঞ্চল থেকে তারা উঠে এসেছেন। আমি একজন লোককে চিনি, অ্যাকাউন্টসের আমার একটা ফ্রেন্ড, মঈনুদ্দিন। সে সে এখন এফসিএ, সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। সে সেখান থেকে পাশ করে সে এফসিই হয়েছে, এক চান্সে এফসিই হয়ে গেছে। সে এখন অ্যাপেক্স এর মতো একটা বড় কোম্পানির দায়িত্বে আছে, সে প্ল্যানিং ওইখানে থাকে। আপনি তুহিন ভাই রয়েছেন, আমাদের হয়তো পরবর্তী কোন প্রোগ্রামে আপনারা তাদেরকে পাবেন আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। উনি আমাদেরই পরিজন। তুহিন ভাই উনি এখন লুটুর হেড হিসেবে রয়েছেন। আপনি গাজী মোহাম্মদ সালাউদ্দিন বিতর্ক পরিষদের ফাউন্ডার, প্রেসিডেন্ট ছিলেন। উনি উইং কমান্ডার রয়েছেন। উনি বাংলায় স্নাতকোত্তর করেছেন। বাংলা থেকে স্নাতকোত্তর করে উনি বিমান বাহিনীর মতো একটা জায়গাতে নিজেকে আসীন করেছেন। এ ধরনের অনেক এক্সাম্পল ভুরভুরি দেওয়া যাবে। আইমান সাদিকের কথা খেয়াল করেন না কেন? আইমান সাদিক কত কত অ্যাওয়ার্ড এর মধ্যে জিতে পেয়েছে। ওনার বয়স কত হবে? 33-34।
তার বর্তমান যে প্রতিষ্ঠান রয়েছে 10 মিনিটস স্কুল, এটার মার্কেটিং ভ্যালু না হলে 600 কোটি টাকা হবে। সেটা স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট পড়িয়ে এই পর্যায়ে এসেছে। এগুলো অনেক এক্সাম্পল রয়েছে। সবগুলোতে এখানে শুধুমাত্র রাষ্ট্রের কাঠামো অথবা আমাদের অর্থনৈতিক কাঠামোকে আমরা দোষ দিলে হবে না। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাটা আসলে আমাদের ঢেলে সাজানো উচিত। 1968 সালে জাতিসংঘের জাতীয় উৎপাদনের 6% ভাগ খরচ করতে বলা হয়েছিল যে শিক্ষা ক্ষেত্রে। আমরা আনফরচুনেট আমরা এটা এখনো করতে পারিনি। যে 1968 সালে যেখানে জাতিসংঘ নির্ধারণ করে দিয়েছিল যে মোট জাতীয় উৎপাদনের 6 ভাগ খরচ করতে হবে শিক্ষা খাতে, সেখানে আমরা এটা এখন অ্যাচিভ করতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। একজন প্রধান শিক্ষকের বেতন 17 থেকে 18,000 টাকা। এই যে স্কেলটা, এই স্কেলটা কখনো যদি পরিবর্তন না করে, তাহলে কখনোই সম্ভব না একটা শিক্ষার মানকে ডেভেলপ করা। কারণ মেধাবীরা তো ওইখানে যাচ্ছে না। সো এই বিষয়গুলো হয়তো আসতে পারে কথা সাপেক্ষে, কিন্তু আমার যে ব্যর্থতাগুলো আছে আমি নিজেকে কেন কেন এখানে ইংরেজ করবো না। সো আমি মনে করি যে একজন স্টুডেন্ট তাকে তৈরি থাকতে হবে। এখন অনেক অভাব আমরা দেখেছি, এখনো যে যারা তাদেরকে আমরা পাই বা ইন্টারভিউ বোর্ডের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখি, অনেক অদক্ষ লোক এখন আমাদের রয়েছে। আমাদের দক্ষতা করার বা শিকার যে মানসিকতাটা খুব কম লোকের রয়েছে। সো আমি মনে করি স্টুডেন্ট থাকাকালীন সময়ে প্রত্যেকেই কিছু না কিছু জিনিসে নিজেকে এনরিচ করতে হবে। দেন আমার কাছে মনে হয় যে এখন শুধুমাত্র সরকারি বা বেসরকারি চাকরি না, নিজে এখন উদ্যোক্তা হয়ে কিছু করার সুযোগ হয়তো এখন রয়েছে। ধন্যবাদ ভাইয়া। আপনার সাথে যদি একটু যুক্ত করি, আমার সেল যে ডেভেলপার আছে তাদের একটা স্লোগান, এটা আমার খুব ভালো লাগে। মানে আপনার কথার যে সামারি, সেটা হচ্ছে যে কোয়ালিটি কাম ফার্স্ট অ্যান্ড প্রফিট ইটস লজিক্যাল সিকোয়েন্স। অর্থাৎ আমরা যদি নিজেকে গঠন করতে পারি, নিজেকে আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি, আমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, তাহলে আমাকে যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো। এটা মানে এটা আমরা প্রমাণ করতে পারি। আমি বিশেষ করে যারা বিসিএস সহ শুধুমাত্র সরকারি চাকরির পেছনে ছুটছেন, আমার পক্ষ থেকেও একটা আপনাদের জন্য পরামর্শ থাকবে। শুধুমাত্র এটাকে টার্গেট না করে, এটার পাশাপাশি ভাইও যে পরামর্শগুলো দিলেন, বা আপনারা নিজেদের থেকেও পরিবার পরিজন বা সার্কেল থেকে এটা নিয়ে পরামর্শ করে যদি পাশাপাশি বিকল্প কেরিয়ার গুলো নিয়ে চিন্তা করেন, আমার মনে হয় ভালো একটা জায়গায় যাওয়া সম্ভব। ভাইয়া, এখন একটু আপনার জীবনের গল্প আবারও, মানে যেহেতু আপনি আমাদের আজকে অতিথি, আপনার জীবনের গল্প বা একবারে জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা আমরা শুনতে চাই। আমি আবারও সেটা বলতে চাই, ভিক্টোরিয়া কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ইয়ামাটো সিঙ্গাপুর মানে প্রাইভেট লিমিটেড, আজকে আপনি বাংলাদেশের মানে সিনিয়র ম্যানেজার। এই জার্নিটা আসলে সবার দ্বারা হয় না, বা অনেকে হয়তো এটা চিন্তাও করে না। এই জার্নিতে আপনার আগে আমরা আপনার কোন কোন জায়গায় আপনি মানে বাধা পেয়েছেন, বা কখনো মনে হয়েছে কিনা যে আসলে এটা সম্ভব না বা এটা হবে না, আপনার এই ধরনের কোনো বাধা ছিল কিনা বা বিপত্তি ছিল কিনা, এগুলো আগে শুনবো, তারপরে আপনার কাছ থেকে সফলতার গল্পটা শুনবো। প্রথমে আমরা আপনি কোন কোন জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেই জায়গাগুলো কিভাবে আপনি উত্তরণ করেছেন, সেটা নিয়ে শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমি এখন বলার মতো কোনো পর্যায়ে এখনো বুঝতে পারিনি, আমি মাত্র শিখছি। বললাম যে আমার জীবনে আমি কিছু মানুষকে মেন্টর হিসেবে নিয়েছি, 2 থেকে 3 জনকে। শুধু তাদের তাদের পথ চলাটা আমি দেখে দেখে চলি। আমি ওনারা কিভাবে করছে জাস্ট এটাকে ফলো করি। আমার কাছে মনে হয় এটা করলে এনাফ। একজন, দুইজন, তিনজন লোককে সামনের দিকে রেখে তার ভালো গুণগুলাকে আমরা যদি ফলো করতে থাকি, তাহলে প্রতিটা মানুষের 4-5টা ভালো গুণ থাকবে। হ্যাঁ, কিছু নেগেটিভ সাইডও থাকবে, তবে যেই ভালো ভালো গুণগুলো, এগুলো থেকে যদি আমরা এনরিচ করতে পারি, নিজেকে ডেভেলপ করা যায়। আমি যখন শিক্ষকতা করতাম, আমার স্পষ্ট খেয়াল আছে, আমি আমাকে কুমিল্লা বোর্ডের তখন একজন, আমি একটা বিতর্কের ডিবেট করতেছিলাম। ডিবেটের কোন এক ফাঁকে উনি এসে বলল যে আপনি তো এই মুহূর্তে কি করছেন। আমি বললাম যে আমি ফ্রুট তৈরি আছি। তো বললো যে আপনি আমার কলেজে খণ্ডকালীন ভাবে শুরু করতে পারেন। আমি গেলাম, না স্যার, এই মুহূর্তে তো আমার হাতে সময় নেই। তো সেভাবেই শুরু হয় আর কি। না, প্রেশার ক্রিয়েট করলেন যে ঠিক আছে, আপনি 15 দিনে 1 থেকে 2 দিন আসেন। সো এভাবে আমি আমার জার্নিটা শুরু করি, মানে আমার জবের জার্নিটা আর কি। তার আগে আমি বললাম যে যে আমার যে মেন্টর রয়েছেন কামরুল ভাই, উনি আমাকে একদিন বললেন, যখন আমি অনার্সের শুরুর দিকে শেষের দিকে, উনি আমাকে বললেন যে অনেক তো টিউশনি হলো, অনেক তো বিভিন্ন কোচিং টোচিং প্রাইভেট পড়লো বলা চলে। সেই সময় আমি টিউশনি করে প্রায় 45 থেকে 50 হাজার টাকা আর্ন করতাম। আই এম টকিং অ্যাবাউট 2004-5, ওই সময়ের কথা, 6 এর কথা বলছি আর কি। তো আমাকে উনি বললেন যে আসলে টিউশনি বা এই ধরনের বেচিটা হয়তো ক্যারিয়ার হতে না পারে, তুমি কোন একটা জায়গাতে নিজেকে মানে এখন থেকেই ইনভলভমেন্ট করে ফেলো। যে বললাম মেন্টরের কথা, দেন আমি শুরু করে ফেললাম আর কি। দেন ওইখান থেকে আমি আস্তে আস্তে করে পড়ার থেকে আমি চলে আসলাম
আমি হঠাৎ করে আমার এক বড় ভাইয়ের সাথে কথা হলো, উনি বললো যে তুমি ইচ্ছা করলে তো বিসিএস প্রিপারেশনটা চলতেছিল সেই ফাঁকে 2 বার বা 3 বার আমি দিলাম। তো আমি যেটা দেখলাম যে বিসিএস এর যে প্রিপারেশনটা আমি যেটা বললাম যে স্টুডেন্ট লাইফে কিন্তু আমার কিছু ঘাটতি ছিল পড়াশোনার, সে আমি ওইভাবে নিজেকে ওইভাবে রেজাল্ট আমি করতে পারিনি। পরবর্তী আমি হয়তো কভার করেছি, কিন্তু ওই যে পড়ার যে ঘাটতিটা, যেটা আমার ফ্রেন্ডরা অনেকখানি আগিয়ে ছিল, যেমন আমি নাম বলতে পারি রফিক, মিথুন, সালাউদ্দিন, অনেক ফ্রেন্ড রয়েছে, তারা খুবই তুখুর মেধাবী ছিল এবং তাদের রেজাল্ট ছিল একটা আউটস্ট্যান্ডিং। তারা যেরকম করেছে যে পরবর্তীতে লাইফে তারা 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 ক্যারিয়ারটাই ছিল যে বললাম না, একটা টার্গেট নিয়ে তারা তারা অগ্রসর হয়েছিল। বিসিএস কেন্দ্রিক মিথুনে বিসিএস হয়েছে, রফিক ব্যাংকে চলে গিয়েছে। আমি আমার কাছের লোকদের এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে আমার সাথে যারা আছে তারা রিলেট করতে সুবিধা হবে। তো পরবর্তীতে তারা যখন একদিকে চলে গেল, সেই সময়টা আমি খুব ফ্রাস্ট্রেশন ফিল করতে লাগলাম, কারণ কাছের বন্ধু বান্ধবরা অনেক ভালো জায়গায় চলে যাচ্ছে, আমি কি করতে পারি। দেন আমি তখন আস্তে আস্তে করে নিজেকে তৈরি করতে লাগলাম, কিছুটা পজ দিলাম। আমি গিয়ে নিজেকে আস্তে আস্তে করে ডেভেলপ করতে লাগলাম, পড়াশোনা করতে লাগলাম, কিছু কোর্স করতে লাগলাম, ভালো কিছু লোকের সাথে মিশা শুরু করতে লাগলাম, এবং আমি ছোট্ট একটা জবের অফার পেলাম। আমি ডুববে কি ডুববো না, তখন আমাকে আমার মেন্টর বলে না, না এখন ইজ দ্য রাইট টাইম, তুমি এখন সব ছেড়ে দাও। কারণ আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি যে পরিমাণ স্টুডেন্ট বা বেচ পড়াচ্ছি সে সময়তে আমি এখন কিভাবে আমি আসবো, আমার ছেড়ে আসতেও খারাপ লাগছিল, বা আমি এগুলো থেকে কি করব। দেন উনি পরামর্শ দিলেন যে না, তোমার ক্যারিয়ার তুমি শুরু করে ফেলো। দেন আমি একটা কোম্পানিতে জয়েন করলাম, দেন সেখান থেকে পেপসিতে চলে গেলাম। পেপসিতে আমার ক্যারিয়ারটা শুরু করলাম, করার পর হঠাৎ করে একবার আমার বার্জার এবং ব্রাদার দুইটাতে আমার কল আসলো। আমার আরেকজন মেন্টর আছে জহিরুদ্দিন সাহেব, উনি আমাকে বললেন যে তুমি এই মার্কেটিংটা শিখো, তোমার জন্য সুবিধা হবে, এবং মার্কেটিং আমার ক্যারিয়ারটা শুরু করতে লাগলাম। পেপসিতে আমি টেরিটরি ম্যানেজার হিসেবে আমি কর্মরত ছিলাম। আমার টেরিটরি ছিল ঢাকাতে, উত্তর এবং নারায়ণগঞ্জ আমি দেখতাম। সেখানে আমি কোর মার্কেটিংটা আমি শিখি। এখানে তারপর আমি চলে গেলাম ব্রাদারে সে সময়ে আমি একটা নতুন এক ধরনের বাধার সম্মুখীন হলাম, কারণ আমি এফএমসি থেকে মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস থেকে আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে আমি যাই। ওখানে গিয়ে প্রোডাক্ট ভিন্ন, লোক ভিন্ন, মানুষ ভিন্ন, বিদেশি কোম্পানি, জাপানি কোম্পানি, কালচার টোটাল ভিন্ন। আমার জন্য একটুখানি বাধাই পড়ে আর কি। আমি আসলে নতুন করে ওইখানে হোঁচটে খেলাম অনেকটা, কিন্তু ওই যে কাছাকাছি যে মেন্টর গুলো ছিল তাদের সহায়তা আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। বিশেষ করে পরিবার আমার সেই সাথে ছিল, বাবা মা এবং বন্ধু বান্ধব, আমার ছোট ভাই, ওরা আমাকে প্রচুর পরিমাণে আমাকে মানে করেছে। আমি খুব বেশি মানে সৌভাগ্যবান বলবো, আমি বারবার বলতে চাই যে আমার কিছু শিক্ষক এবং আমার কিছু বন্ধু আমার এই ক্যারিয়ারের মাঝখানে আমাকে এই পর্যায়ে আনার ক্ষেত্রে বড় অবদান রেখেছে। তো সেই মেন্টরের কথায় আমি বার্জারে না গিয়ে আমি ব্রাদারে আমি জয়েন করলাম, এবং সেই সাথেই পথ চলা। আমার স্পষ্ট খেয়াল থাকে প্রথম 7 দিন বা 8 দিন আমার আমার যে ইয়েটা হয়, যে এখানে যে গ্রুমিংটা হয়, গ্রুমিং এর মধ্যে আমি এত বাজে রেজাল্ট করেছিলাম যে আমাকে ডেকে বলা হলো যে এটা কি রকেট সায়েন্স, তুমি এটা কি পারতেছো না কেন। যে মানে ফরেনার মানে রিপোর্ট করলো আমার সম্বন্ধে যে না, এই কালের সবচেয়ে বাজে রিক্রুটমেন্ট হচ্ছে এই যে রিফাক আহমেদ, যে সে তেমন কিছুই বুঝতেছে না, পারতেছে না। আসলে এই যে বললাম না যে ইনফিউরিটি সিকিউরিটিতে আমরা সাধারণত ভুগি নতুন কোনো কোম্পানিতে গেলে, তখন সঙ্গীর খুব প্রয়োজন পড়ে, একটা মেন্টরের খুব প্রয়োজন পড়ে। হাতটা কাঁধে রেখে কেউ যদি বলে না তুমি তো পারবে, যে কাজটা করেছিল তৎকালীন আমার ম্যানেজার, উনি আমাকে বললো যে এটা কি মানে একটা বিষয়, এটা কেন তুমি তুমি পারতেছো না। আমার হাত দিয়ে বললো যে না তুমি পারবা। দেন এমন হলো আমি ওই কোম্পানিতে ঠিক 2 বছর পরেই টপ সেলার হলাম, এবং আমি বেশ কয়েকবার এখানে টপ সেলার হলাম আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি আরেকটা কোম্পানিতে আমি আসলাম ইয়ামাতোতে, সেখানে থেকে তো এই আজকে এই পর্যায়ে আমার কাজ চলা আর কি। তবে আমি যেটা বলবো যে টার্গেট নিয়ে যদি কাজ করা যায়, আমি দেখেছি লক্ষ্যে পৌঁছা যায়। যেমন আমার কিছু ফ্রেন্ডের কথা আমি বলতে পারি, যে যে মানে একটা ফ্রেন্ডের কথা বলতে পারি, আনোয়ার হোসেন আলম। সে ছোটবেলা থেকে নাটক করতো, এবং সে তার ধ্যান জ্ঞান নেশা পেশা ছিল ছিল যে তার সিনেমা এবং নাটক। সে এখন বড় ডিরেক্টর, আশফাক নিপুণ, এবং তাদের সাথেই এখন সে কাজ করছে। তো মানুষের যদি লক্ষ্য যদি ঠিক থাকে, সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। এটা আনডাউটলি এটাই বাস্তব, এটাই কথা। ধন্যবাদ ভাইয়া। একটা এই প্রশ্নের আলোকে আপনি বারবার কিছু মেন্টরের কথা বললেন। আসলে আমাদের হয়তোবা সবার জীবনে সেটা সম্ভব হবে না। এটা অনেক সময় মানে ভালো মানুষ পাওয়া সেটাও একটা ভাগ্যের ব্যাপার। আমি এখন বলবো যারা মেন্টর পাবে না বা যার সামনে মেন্টর থাকবে না, তারা কিভাবে প্রস্তুতি নিবে বা তারা কি করতে পারে এই পরিস্থিতিতে, আপনার মতো যদি এই ধরনের
পড়ে তারা সেই জায়গায় কি করা উচিত? আচ্ছা, মেন্টর বিষয়টা আমি বারবার বলতেছি কেন, কাউকে একটা সামনে রেখে সামনের দিকে অগ্রগতি করার জন্য যাওয়া আর কি। হ্যাঁ, এটা আমি এই কারণে মেন্টরের কথা বারবার বারবার বলতেছি, যে একজনকে দেখে সামনের দিকে যাওয়া। আমি যদি একটুখানি বলি একটা গল্পের কথা, তাইলে জিনিসটা হয়তো মানে আরো বেশি ক্লিয়ার হবে। আহ, গল্পটা হচ্ছে যে, আমরা জানি যে ইয়াসির জামান সিইও গ্রামীণ ফোনের যে বর্তমান সিইও, এবং বাংলাদেশে এই প্রথম কোন একজন বাঙালি সিইও এসেছে, ওনার নাম হচ্ছে ইয়াসির আজমান। ওনার কেরিয়ার যদি আমরা একটু দেখি, ওনার গল্পটা যদি আমরা দেখি, উনি আইবি থেকে বিবিএ বা এমবিএ কমপ্লিট করেছে, কিন্তু তার রেজাল্ট ছিল কিন্তু খুবই কম। তার রেজাল্ট ছিল 2.5 সিজিপি। 2.5 সিজিপি দিয়ে যেখানে সে ইন্টারভিউ ফেস করতে পারে না, সে পরবর্তীতে এখন এসে সে গ্রামীণ ফোনের সিইও। চিন্তা করা যায় উনি কিভাবে করলো। ওনার যদি আমরা লাইফস্টাইলটা দেখি, আমি বলবো আমার যারা আজকে দর্শক তাদেরকে বলবো, আপনারা প্রচুর পরিমাণে এই ধরনের দেখেন, তার মানুষের লাইফ হিস্ট্রি দেখেন, যারা সফল হয়েছে তাদের সঙ্গে কথা বলেন, দেখেন তাদের সম্বন্ধে জানেন। আমরা যদি যে ইয়াসির আজমানের যদি গল্পটা আমরা দেখি, উনি যেটা করেছেন যে ওনাদের কনভোকেশনে যখন মানে একসাথে হচ্ছিল, ওনার কনভোকেশনের মধ্যে যে ওনার যখন একসাথে হলেন, তখন রেজাল্ট যেহেতু খুব একটা ওনার ভালো না, সিজিপি কম ছিল, 2.5 ছিল। তো ওইখানে কনভোকেশনের মধ্যে উনি গেলেন, ওনার মন খারাপ বা সে হচ্ছে না, বিভিন্ন জায়গায় আসলে উনি অ্যাপ্লাই করার মতো যোগ্যতা ওনার তখন ছিল না, কারণ কিছু কিছু ব্যাংকে তো 3 উপরে লাগে, বা ভালো ভালো কোনো জায়গাতে ইন্টারভিউ ফেস করার জন্য অথবা সিভি ড্রপ করার জন্য তো 3 উপরে লাগে। ওনার ওইটা ওইটা ছিল না। তো যে কারণে ওইখানে কনভোকেশনের মধ্যে উনি যেটা করলেন, এই কোন একটা হট্টগোল লেগে যায়। উনি হট্টগোলটাকে নামানোর জন্য উনি একটি পদক্ষেপ নেন। তো ওই অনুষ্ঠানের মধ্যে ছিলেন বিএটির এইচআর এর হেড ছিলেন। উনি ওনাকে পিক করলেন এবং ওনাকে বললেন যে, এই তুমি কি করছো। উনি দেখলেন যে এই ছেলেটার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে। আসলে আপনি জানবেন না কোত্থেকে কিভাবে আপনার রিজিক চলে আসতে পারে। ওখান থেকে ওনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকে, তারপরে উনি 29 জনের মধ্যে সিলেক্ট হন বিএটিতে। দেন আস্তে আস্তে ওনার ক্যারিয়ারটা উনি এনরিচ করেন। আমি ওনার গল্পটা কেন বললাম, যে উনি কিছুদিন আগে বিভিন্ন অঞ্চলে যেতেন এবং বিভিন্ন জিনিস ভিডিও করে উনি আপলোড করতেন। তেমনি একটা আপলোড করেছিলেন, আমরা সবাই চিনি যে রাজশাহীর একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে আছে দয়াল নাম। সে ভালো ইংরেজি বলে, আমরা সবাই হয়তো ওকে ফেসবুকে দেখেছি। দয়ালের কোনো ধরনের মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা সে ফেল করেছিল এবং তার বড় একটা গ্যাপও ছিল। সে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে। যে শরীফ যেটা আপনি বললেন, যে মেন্টর যদি না পেয়ে থাকে, সবাই মেন্টর পাবে বিষয়টা এমনও না, আবার মেন্টর ধরে রাখতে হয়। তো এই ছেলেটা বিভিন্ন ধরনের মাধ্যমে, ফেসবুকিং এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তাকে এনরিচ করেছে। এই ছেলেটা একটা কথা বলেছিল যে, নো বার্ড ইজ এ মিস্টেক, ইফ ইউ ওয়ান্ট টু উইন ইন দ্য ওয়ার্ল্ড, ইটস আপ টু ইউ, আইদার ইউ ওয়ান্ট টু ওয়ার্ল্ড, হাউ টু ডু ইউ ওয়ান্ট টু উইন। সে বলেছে যে ফেইলরটাকে আসলে ফেইলর হিসাবে নেয়ার কিছু নাই। ও বললো যে ও কি করেছে, যে ইয়াসির ভাই বললেন, আমি শুনলাম ইন্টারভিউটার মধ্যে, যে ওর প্রনাউন্সিয়েশনটা এত সুন্দর ছিল দয়ালের, যে উনি একসময় ইংরেজিটা বন্ধ করে দিয়ে বাংলা কথা বলতে লাগলেন, কারণ ওর অ্যাকসেন্ট ওনার চেয়ে অনেক বেটার ছিল। যাই হোক, আমি যেটা মনে করি, যে কোথাও শেষ করতে নেই, কোথাও ফুল স্টপ দেওয়া নেই। আপনি জানেন না আপনার জীবন কোথায় গিয়ে থামবে। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের শিখার সময় রয়েছে। You have to next is set. You don't know what is the unfold. If you know the keep the position, keep that willingness to fight back. Don't give up, please don't give up, because I mention that each of you and potential, every human being, no birth is mistake, that what I learned. উনি এই কথাটা বলেছিলেন যে প্রতিটা জন্মই সে একটা গুরুত্বপূর্ণ ভাবে এখানে এসে প্রকাশ করেছে। তো এটা একটা এক্সাম্পল। এই ধরনের এক্সাম্পল আমি অনেক অনেক দিতে পারি আর কি, যে আসলে কোথায় যে মেন্টর যদি না পায় সে কি করবে। মেন্টর যদি না পায়, যে কাজটা সে করবে, সে একটা প্যাশন তৈরি করবে, তার একটা ইচ্ছা শক্তি তার লাগবে। ইচ্ছা শক্তিটা আসলে কি? ইচ্ছা শক্তিটা হচ্ছে কি, প্রবল শক্তিটা আমরা যদি বলি যে ইচ্ছা শক্তিটার মাধ্যমে সে অনেক দূর যেতে পারবে। একটা গল্প পড়েছিলাম আমরা ছোটবেলায়, যে সক্রেটিস তার কাছে তার স্টুডেন্ট এসে প্রশ্ন করেছিল, আমি কিভাবে সফল হব। তখন উনি বললো যে তোমার ডিজায়ার থাকতে হবে, তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে। তো বললো যে আমি ডিজায়ারটা কিভাবে আমি ক্রিয়েট করতে পারবো, কিভাবে আমার ডিজায়ারটা বাড়াইতে পারবো। তো বললো আগামীকাল বিকেল বেলা তুমি নদীর ধারে আসো। তো স্টুডেন্ট সক্রেটিস নদীর ধারে আসলো।
সে হাঁটতে হাঁটতে পানির দিকে যাচ্ছে, তার পায়ের গোড়ালি পর্যন্ত পানির ধারে গেল, তারপর হাঁটু সমান পানিতে গেল, তারপর কোমর সমান, এক সময় গলা সমান। তারপরে সে একটা পর্যায়ে গিয়ে তার স্টুডেন্টকে চেপে ধরলো পানির মধ্যে, পানির মধ্যে চুবিয়ে রাখলো। যখন সে নড়াচড়া এমন ভাবে করতে লাগলো যে সে আর অস্থিরতা হয়ে গেল পানি অক্সিজেন নেওয়ার জন্য, তখন তাকে ছাড়লো। তখন সে বলল, জি যে আপনি কি আমাকে মেরে ফেলছেন? না, আমি তোমাকে ডিজিয়ারটা পরীক্ষা করছি, যে তোমার যে ইচ্ছা শক্তিটা আছে কিনা এটা আমি দেখছি। কি বলেন আপনি, কিভাবে এখানে ডিজিয়ার আপনি আমাকে পরীক্ষা করলেন? বলে, দেখো, তোমাকে যখন পানির নিচে আমি চুবিয়ে রাখলাম, তুমি তখন কি চাচ্ছিলে? তো আমি জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছিলাম যে অক্সিজেন নেওয়ার জন্য, আমি বাঁচতে চাচ্ছিলাম। তখন বললো যে হ্যাঁ, কেউ যদি এইভাবে প্রাণপণ চেষ্টা করে বাঁচার তাগিদটা রাখে তাহলে সফল হবে। এই সফলতাটা এভাবেই দরকার। উনি বলেন যে ডিজেটটা, এটা হচ্ছে ডিজিআর, প্রাণপণে লেগে থাকতে হবে এবং ওখান থেকে তাকে সফলতার বীজ বুনতে হবে। এই ইচ্ছা শক্তিটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে। আমরা এখন একটা জিনিস আমরা একদিন শেয়ার করতে পারি, যে হ্যাডেল অফ কনসেপ্ট এটাকে বলে। আমি এটা ফেসবুক থেকে পেয়েছি আর কি, দেখেছি যে একটা মানুষ যদি তার টার্গেটিংটা থাকে, যে যে তার প্যাশনটা, যেটা বললাম যে প্যাশনটা কি, এটা তো বললাম আমি। একটা লোক কিভাবে সফল হতে পারে, আমি একটা চার্ট এঁকেছিলাম, আমি একটুখানি শেয়ার করি চার্টটা। দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, আমি একটুখানি বলি যে এই জায়গার মাঝখানে এটা হচ্ছে প্যাশন, যেটা আমি এইমাত্র বললাম, যে প্রবল ইচ্ছা শক্তি। একটা মানুষ কিভাবে সফল হবে? আমরা যদি হ্যাজেলের যে ডায়াগ্রামটা যদি আঁকি, যে একটা আমি একটা সার্কেল এখানে আঁকলাম। সার্কেলের একটা জায়গাতে হচ্ছে প্যাশন, এই প্যাশনের পরে আরেকটা জায়গা থাকবে যে বেস্ট অফ, কোনটাতে আমি ভালো। প্যাশন তো আমি বললাম একটু আগে যে কি প্রচন্ড ইচ্ছা শক্তি থাকবে। তারপরে আমার থাকবে যে বেস্ট অফ, কোনটাতে আমি সবচেয়ে বেশি ভালো পারি। দেন একটা হচ্ছে মানি। এই তিনটা সার্কেলের মাঝখানে যে জায়গাতে হিট করবে, মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে কোর অফ টার্গেট। সে আমার সবচেয়ে প্যাশনের জায়গা ছিল বিতর্ক, আমার প্যাশনের জায়গা ছিল শিক্ষকতা করা, আমার প্যাশনের জায়গা ছিল আমার মার্কেটিং করা, সেটা হচ্ছে আমার প্যাশন। এবং এটার মধ্যে সবচেয়ে দক্ষ কোনটাতে আমি দেখলাম যে সবগুলোর মধ্যে আমার মার্কেটিং এর জায়গাটা আমাকে বেশি টানে, আমার সেলসটা আমাকে বেশি টানে। আমি তখন সেলসটাকে টেনে নিলাম। তারপর হচ্ছে আমি দেখলাম যে না, এই সেলসটা দিয়ে আমি আমার আমার আর্ন করতে পারতেছি। অর্থাৎ যেখানে আমার প্যাশন, আমার দক্ষতা এবং মানি মেকিং এর জায়গা হবে, এই যে কোর অফ টার্গেট, এই কোর অফ টার্গেটটাকে আমি দেখি। এখন এক একজনের প্যাশনটা এক এক রকম থাকতে পারবে, এক একজনের জায়গা এক এক জায়গাতে। আপনি যেটা বললেন যে আপনি ইংরেজি থেকে পড়াশোনা করেছেন, এই কারণে আপনাকে শিক্ষকতা করতে হবে, নট নেসেসারি। আপনি অনেক ঘুরে ঘুরে এক্সাম্পল পাবেন যে সে অনেক ঘরে বসে এখন অনেক অনেক টাকা ইনকাম করছে, ঘরে বসেই যে তাকে এনরিচ করতে পারতেছে, ঘরে বসেই এখন ডক্টরেট ডিগ্রি নিয়ে নিতে পারতেছে। এই দোয়ালের কথা আমি যেটা বললাম আর কি। তো এইভাবে নিজেকে এনরিচ করার জন্য আসলে নিজেকে তৈরি করার জন্য তৈরি করে ফেলতে হবে। ধন্যবাদ ভাইয়া। আমরা হয়তোবা আর বেশিক্ষণ থাকবো না, আরো বেশ কিছু জিনিস জানার আপনার কাছে আমাদের প্রশ্ন আছে। আবার সম্মানিত দর্শকরাও কিছু প্রশ্ন করছেন, বিশেষ করে আনোয়ার হোসেন ভাই নামে একজন প্রশ্ন করেছেন, আপনার রুমমেট কায়ুম ভাই এবং রফিক ভাই ওনাদের সফলতার গল্পটা যদি সংক্ষেপে একটু বলেন। আসলে বন্ধু আছে, এটা সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, ওরা যথেষ্ট পরিমাণ সফল। রফিক এখন একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে জব করছে। কায়ুম, সেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, ব্রাদারে রয়েছে, বেশ ভালো করছে তারা। এই যে বললাম যে কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো তাদেরকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। আমি আসলে একটা গল্প দিয়ে আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে ভালো হবে, তাহলে বুঝতে অনেকের জন্য সুবিধা হবে। আমি একটু একটা গল্প, একটা চায়না ব্যাম্বু ট্রি একটা আমি ভিডিও দেখেছিলাম আর কি। চায়না ব্যাম্বু ট্রি একটা ভিডিও, আপনি গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যে এখানে একটা বাঁশ গাছের গল্প বলা হয়েছিল। চায়না একটা বাঁশ গাছ রয়েছে, যে বীজটা বুনার পর আপনার যখন দিন যাবে, বুনার পর সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, এই বীজের থেকে আপনার গাছ অঙ্কুরিত হয়নি। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, বীজের কোন অঙ্কুরন বা গাছ হওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি। অথচ আপনি বীজ সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, পরিচর্যা করছেন, এক পর্যায়ে 4 বছর পর একটা অঙ্কুরিত হয়। তারও 4 মাস পর সপ্তাহে চারা গাছটা 90 ফুট লম্বা বাঁশ গাছ হয়ে যায়। এটা আমাদের জন্য লার্নিং। আমি যে জিনিসটা এখন শিখছি, এটা আমি এখনই ফল পাবো, এটা হয়তো নাও হতে পারে।
আমি একটু আগে বললাম দয়ালের কথা, আমাদের অফিসে যিনি এইচআর অ্যাকাউন্টস, আমি কাছাকাছি লোকগুলোকে আজকে এক্সাম্পল দিচ্ছি। আমি এ আর রহমানের কথা বলতে পারতাম, আমি বিল গেটস এর কথা বলতে পারতাম, দরকার নেই। আমাদের পাশাপাশি থেকে আমরা এখান থেকে আমাদের যে জিনিসগুলো আমরা শিখতে পারি, জানতে পারি। সঞ্জীব কুমার, উনি একবার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে। উনি যখন এই কোম্পানিতে আসে, উনি প্রায় 50 থেকে 60 জন লোকের সঙ্গে ফাইট করে, সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট লোকের সাথে ফাইট করে, সে নর্মাল একজন, সে মাস্টার্স পাস ছেলে, সে তার মেধা দিয়ে এখানে চলে আসছে। আমি চিনি যে বিতর্ক পরিষদের শরীফ হোসেন সাহেবকে, উনি এখন একটা কলেজে কর্মরত রয়েছেন এবং বেশ ভালো করছেন। উনি শিক্ষকতায় উনি সফল। উনি ওইখান থেকে উনি জীবনকে এনরিচ করেছেন। একটা জায়গাতে একটা আসলে মানুষ যদি লেগে থাকে, তাই অনেক দূর চলে যাওয়া যায়। এর ভুরি ভুরি এক্সাম্পল আমি দিতে পারবো। সো এই যে বললাম যে যে বীজটা আমি লাগিয়েছি, এটা কি 4 সপ্তাহে হয়েছে? না, এটা 4 বছর 4 বছর 4 সপ্তাহ লেগেছে গাছটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে। আমরা আমাদের অনেকের সাথে এই গল্পটা জড়িত আছে। আজ যদি আমরা এফোর্ট গুলোকে যদি মূল্যায়ন না করি, তাহলে একটা সময় কিভাবে আসবে? এই এফোর্ট গুলো দিতে হবে, লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। এবং আমি লাস্টে যেটা বলবো যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে অনেকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায় না। এটার একটা গল্প যদি আমি বলি রিলেট করার জন্য আর কি। এক রাজার 2টা টিয়া পাখি ছিল। ছোটবেলা থেকে ওনাকে নিয়ে এসেছিল ছানা। একটা পর্যায়ে এসে 2টা বাচ্চাকেই, ছানাটাকেই লালন পালন করতে লাগলো। একটা খুব ভালো চটপটে হয় এবং খুব উড়ে, কিন্তু আরেকটাকে অনেক চেষ্টা করলো, সে উড়াতে পারছে না। সেই রাজ্যের সকল ডাক্তার, কবিরাজ, এক্সপার্টিসদেরকে নিয়ে আসছে, কিন্তু ওইটাকে কোনোভাবে উড়াতে পারছে না। পরে এক রাখাল অনেকদিন পরে এসে বললো যে রাজামশাই, আমাকে একটু সুযোগ দেন, আমি চেষ্টা করে দেখি। তারপর সে গেল, গিয়ে দেখলো যে একটু হাত দিল, পাখিটা উড়লো। রাজা বলল যে রাজ্যের এত এত বড় বড় পণ্ডিতরা পারলো না, তুমি কিভাবে পারলে? সে বলল, এই পাখিটা একটা ডালের মধ্যে বসে থাকে, আমি এই ডালটাকে কেটে দিয়েছি। তখন পাখিটা বাঁচার জন্য উড়াল দেয়। তো কখনো কখনো তার কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য এই ডালটাকে কেটে দিতে হবে, দেন সাকসেসটা আসবে। জি, ধন্যবাদ ভাই। আমরা হয়তোবা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে, আমরা অল্প কিছু সময়ের মধ্যে শেষ করব। আমি এটা আমরা সবাই জানি, নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বর্তমান সময়টাকে বলা হয় এইজ অফ ইনফরমেশন। অর্থাৎ যত বেশি নেটওয়ার্ক থাকবে, মানুষের সাথে যোগাযোগ থাকবে, আমরা তত বেশি এগিয়ে যাব এবং ইনফরমেশনের উপরে ভিত্তি করে এখন সমাজটা চলে। আমি এটার আলোকে আপনার কাছে জানতে চাই, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ গুড ফ্রেন্ড অর গুড পিপল? আপনি এটা কিভাবে দেখেন? একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা একটা প্রশ্ন করেছেন, যে বন্ধু নির্বাচনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ মানে বন্ধু আপনাকে খুব ভালোভাবে প্রভাবিত করবে। ইউনিভার্সিটি লাইফে এটা খুব হারে হারে টের পাওয়া যায়। আপনি কিভাবে নিজেকে পরবর্তী লাইফে দেখতে চান? আপনার যেই ফ্রেন্ড সার্কেলের মাঝখানে মুভি দেখা শুরু করে, দেখবেন যে সবার উপরে এই মুভি দেখার একটা প্রবণতা শুরু হয়ে যায়। যেই সার্কেলের মাঝখানে আপনি দেখেন পড়াশোনা জ্ঞান বিতরণ গুলা হয়, বই পড়ার কার্যক্রম থাকে, আবৃত্তি করার কার্যক্রম থাকে, অ্যাক্টিভিটিস মানে কারিকুলাম গুলো বিতর্ক করে, তারা তারা এটা নিয়ে আলোচনা করা শুরু করে থাকে। যে কারণে আপনাকে বাছাই করতে হবে প্রথমে আসলে কাকে নিয়ে আপনি সার্কেলটা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ একটা পর্যায়ে এসে ইউনিভার্সিটি যখন আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করে ফেলবেন, তখন পরিবার থেকে কেউ আপনাকে ক্যামেরা লাগিয়ে রাখতে পারবে না। আপনাকে নিজে ডিসাইড করতে হবে। আমি যে সেই ক্ষেত্রে যেটা বলবো, ধার্মিক হইলে খুবই ভালো হয়। নামাজটা যদি পড়েন সবচেয়ে ভালো হয় এবং মেন্টালি একটা পিচ পাওয়া যায়। নামাজ মানুষকে অশ্লীলতাকে দূর করে, এটা কোরআনের আয়াত। সো আপনি ওই বন্ধুটাকে আপনি 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 আপনার সংস্পর্শে নিয়ে আসবেন, যে বন্ধুটা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে, আপনাকে যে যে ধর্মের আছে আর কি, সে ধর্মের দিকে ধাবিত করে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই যে ইসলামিক যে প্র্যাকটিসটা, বা যে যে ধর্মের আছে, হিন্দু থাকতে পারে আমার দর্শক, বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে, যে যে ধর্মের থাকুক না কেন, সে যদি স্টুডেন্ট লাইফ থেকে যদি এটা প্র্যাকটিস করতে থাকে এবং তার সার্কেল যদি এভাবে তৈরি করে ফেলতে পারে, সে শিওর সে একটা পর্যায়ে বুঝতে পারে। সুতরাং বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই এফেক্টিভ ওয়েতে কাজ করবে। ধন্যবাদ ভাইয়া। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আসলে ভার্সিটিতে যখন পড়ি, আমরা এক একটা সাবজেক্টই শুধু পড়ে থাকি, আমাদের সবগুলো সাবজেক্ট পড়ার সুযোগ হয় না। বাংলা, ইংরেজি, গণিত সবগুলো একসাথে পড়া তো সম্ভব হয় না। কিন্তু যখন চাকরি প্রিপারেশনটা নিতে যাই বা যে কোনো চাকরিতে আমরা যেতে চাই, আমাদের সবগুলো বিষয় কিন্তু জানতে হয়। এখন এই ক্ষেত্রে আমাদের সংগঠন, বিতর্ক বা আদার্স যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো কিভাবে হেল্প করতে পারে? পাশাপাশি সবগুলো সাবজেক্টে আমরা একটা মানে নলেজ গ্যাদার করে কিভাবে চাকরি পরীক্ষার জন্য বসতে পারি, সংক্ষেপে যদি এই বিষয়টা একটু বলেন।
ওকে, এটার জন্য সবচেয়ে সহজ, এটা এখন অনলাইন কোর্স বেরিয়ে গেছে। এখন আপনি অনলাইনে যদি দেখেন, আপনি 10 মিনিটস স্কুলে আমি বলি ভালো একটা এক্সাম্পল হতে পারে। আমি মনে খুবই ভালো লাগে আইমান সাদিকের ইউটিউব, এই ধরনের অনেকে পাবে না। ডন সামদানি নামে একজন ব্যক্তি আছে, আপনি ওনাকে পেতে পারেন। এই ধরনের এই ট্রেকে অনেকেই আছে যারা মোটিভেশনাল স্পিকার, বা তাদের কথা শুনলে ভালো লাগে, তাদেরকে আপনারা দেখতে পারেন, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিস পেতে পারেন। নিজেকে এনরিচ করার জন্য এখন অনেক মাধ্যম ছিল। আমি যদি 15 বছর 16 বছরের বা 18 বছরের আগের কথা বলি, তখন হয়তো এত মাধ্যম তখন ছিল না। তখন নিজেরা ফ্রেন্ড সার্কেল মিলিয়ে কাজগুলো করা হতো। এখন চাইলেই সম্ভব। আপনি কি করতে চান? আপনি আপনি কি কম্পিউটারে আপনি ভালো দক্ষতা নিতে চান? তাহলে আপনি ওই ফ্রেন্ডের সাথে এখন যোগাযোগ করুন, ছোট্ট একটা কোর্স করে ফেলুন। কি আপনি সবকিছু এখন করা সম্ভব, শুধুমাত্র ইচ্ছা শক্তি দরকার। আমি যেটা একটু আগে বললাম যে প্যাশনটা আপনার দরকার। কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য তো আমি বললাম যে আপনি আগে থেকে বিতর্ক, আবৃত্তি বা নাটক বা এই ধরনের কোন একটা সংগঠনের সাথে আপনার সম্পৃক্ত হয়ে যান। তবে আমি যেটা বলবো যে সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আগে কোনটা পরবর্তীতে আপনার কেরিয়ারের জন্য কাজে লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি সবগুলো সংগঠনকে আমি করতে পারি। সংগঠনটা সাথে আমি একটা বা দুইটা করলে আমার কাছে মনে হয় এনাফ, যেটা আমার পরবর্তীতে কেরিয়ারে আমার জন্য কাজে লাগবে। এইভাবে চিন্তা করে আমি সংগঠনটা করবো। সেটা বিএনসিসি হতে পারে, রবার স্কাউট হতে পারে, অনেক 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 ধরনের সংগঠন এখন এখন আছে। এখান থেকে একটা দুইটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে এখানে নিয়ে নেওয়া হতে পারে। তবে রিডিং হ্যাবিটসটা রাখতে হবে। পড়াশোনা সংক্রান্ত জিনিসগুলো করতে পারলে ভালো হয়। এবং আমি আরেকটু এখানে করবো যে ফ্রিল্যান্সিং এর জন্য অনেকগুলো ভালো ভালো সাইট আছে। ফ্রিল্যান্সিং এর জন্য আপওয়ার্ক.কম আছে, ফাইবার.কম আছে, ফ্রিল্যান্সিং.কম আছে। এগুলোতে নিজেকে এখন এনগেজ করা যায়। এখন ইচ্ছা করলে আমি এখান থেকে করে এগুলো দিয়ে আমি ক্যারিয়ার করতে পারবো। এবং প্রতিটা জিনিস, এখানে একটা গল্প আমার মনে পড়েছে যে অ্যাপেলের যে নির্মাতা বা অ্যাপেলের যে মালিক, উনি মানে উনি একটা বলেছিলেন, তিনি ওনার ছোটবেলার কথা একবার বলেছিলাম, ওনার বইতে পড়েছিলাম যে উনি এত দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে উনি পড়াশোনা ওইভাবে করতে পারতেন না। তো উনি ওনার যেখানে থাকতেন এর পাশে একটা ড্রয়িং এর স্কুল ছিলেন আর কি। তো ওইখানে এসে ড্রয়িং শিখতেন, এমনি শিখতেন আর কি, যেহেতু ওনার পড়াশোনা করার মতো অর্থের ওইভাবে ইয়াটা ছিল না। স্টিভ জবসের কথা বলছি আর কি। তো পরবর্তীতে উনি ড্রয়িং শিখলেন, ড্রয়িং শিখে পরবর্তীতে যখন পরবর্তীতে সিইও হলেন, দেখবেন যে অ্যাপেলের যে ছবি বা রেজলিউশন গুলো একটু অন্যরকম। ওনাকে প্রশ্ন করা হলো যে অ্যাপেলের যে রেজলিউশন বা ছবিগুলো, বিশেষ করে আইপডে যারা কাজ করে, তারা দেখতে পায় যে অন্য থেকে আলাদা। তখন উনি বললেন যে আমি একমাত্র সিইও যারা আমি মানে ড্রয়িং এর কাজটা আমি জানি, কারণ স্টুডেন্ট ছোটবেলায় আমি ড্রয়িংটা শিখেছিলাম। আপনি জানবেন না কোন পড়াশোনাটা কখন আপনার কিভাবে কাজে লাগবে। আপনি যদি ইলাস্ট্রেশনের কাজ যদি করেন, আপনি যদি পাওয়ার পয়েন্টের কাজ যদি ভালো জানেন, দেখবেন ব্যাংকেই আপনি কর্মরত রয়েছেন, এখানে কোন প্রেজেন্টেশন গুলো আপনাকে ডাক করবে। তো সো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা তো অবশ্যই দরকার। এটা অবশ্যই নিজেকে এনরিচ করবে। আমি যে কথাগুলো বললাম যে এটা লাগবেই, নিজেকে ধন্যবাদ। আপডেট লাগবে। আমরা আমরা যারা জবে ঢুকে গেলাম, যেহেতু আমাদের অনুষ্ঠানের শিরোনামটাই হচ্ছে যে আমরা চাকরি বাজারে টিকে থাকার যে কৌশল বা সফল হওয়া, এই গল্পটা আমরা শুনতে চাই। বিশেষ করে এখন যারা জবে আছেন বা আমরা যারা আছি, এখান থেকে কিভাবে ভালো করা সম্ভব। আমরা সবাই চাই যে আমাদের সর্বোচ্চ যে দক্ষতা, কোয়ালিটি, সেটা প্রেজেন্ট করতে চাই। সংক্ষেপে আমরা এখন এই পরামর্শটা আপনার কাছ থেকে চাইবো যে যারা জব করছি তাদের কি করা উচিত, বা জবের পাশাপাশি কোনো চিন্তা আমরা করতে পারি কিনা। জব তো মানে এটা তো হলোই যে জব মানে জব থেকে কিভাবে আরো বেশি উপরের দিকে চলে যাওয়া যায়, তাই তো? এখন আমি যেটা ফিল করি আর কি, আমার যে মেন্টরের কথা আবার বলা লাগে, উনি বললেন যে জবের পাশাপাশি তুমি প্রচুর বই পড়ো, তুমি লার্নিং গ্যাদার করো। আমি যে জবটা করছি পাশাপাশি যদি আমি পড়াশোনাটা চালিয়ে নিতে পারি, তাহলে আমি বইয়ের বিষয় সম্বন্ধে আমি জেনে গেলাম। আমি একটা কোম্পানিতে জব করছি, ঠিক সেম ভাবে আরেকটা দেশের আরেকটা ম্যানেজার ওইখানে জব করছেন, তার সাথে আমাকে এগিয়ে রাখার জন্য আমার নলেজ ছাড়া অন্য কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমার কিছু পরামর্শ বা আমি যেগুলা করি বা আমার কাছে যেটা মনে হয় ভালো হতে পারে, সেটা হচ্ছে যে ওই যে মানে কিছু কোর্সেস করে ফেলা। এখন অনেকগুলো কোর্স রয়েছে অনলাইন ভিত্তিক। এখন ইচ্ছে করলে আমি এই পেশার উপরে বেশ কিছু মানে বড় বড় কাজগুলো করে ফেলতে পারি, ডক্টরেট ডিগ্রি কেউ নিতে চায় বা আরো যে হাইয়ার স্টাডিজ যদি করে ফেলতে চায়, এই ধরনের কোনো কিছু সাথে এনরিচ করে ফেলা যায়। অনেক ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস এখন রয়েছে, ছোট ছোট অনেকগুলো কোর্স এখন ইচ্ছা করলে আপনি করতে পারবেন। এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে করতে হবে নট নেসার। আপনি খান একাডেমি নামক একটা কোর্স প্রতিষ্ঠান আছে, টেন্ডেন্সি স্কুলের মতো। খান একাডেমিতে ঢুকেন, এখানে ফ্রি অনেকগুলো কোর্স আছে, টাকা দিয়ে করতে হবে, নট নেসারি। আমি যে পেশায় আছি, আমি যদি চাই এই পেশায় আমাকে আরো বেশি সমৃদ্ধশালী করতে, তাহলে আমি আমার পরামর্শ যে যে পেশায় আছে সেই পেশায় কিছু কোর্স করে ফেলার জন্য। ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে।
যদি আপনার স্পেশাল কিছু মানে উল্লেখ করতে চান, বলতে চান, বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে, অনেকেই অনেক প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, মানে আমরা সেই বিষয়গুলো দেখেছি। আর বিশেষ করে আমি দর্শকদের কাছ থেকে পরামর্শ চাইবো, যেহেতু এটা আমাদের আজকে প্রথম অনুষ্ঠান, হয়তোবা কিছু ত্রুটি থাকতে পারে, কিছু সমস্যা ছিল। আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে, আপনাদের পরামর্শ যেন থাকে। আর আমি ভাইয়াকে বলবো, আপনি যদি বিশেষভাবে কিছু উল্লেখ করতে চান, তারপরে আমরা এই দিকে যাবো ইনশাল্লাহ। আমি এই কয়েকদিন আগে একটা পড়লাম, মানে একটা ইন্টারভিউ, মানে ইউটিউবে একটা ইন্টারভিউতে একটা কথা দেখলাম যে সদ্গুরু একজন রয়েছেন, উনি একটা কোট করেছিলেন। এই কোটটা আমার খুব ভালো লেগেছে, আমি কোটটা বলতে চাই। উনি বলেছেন, ইউ ক্যান নট সাফার দ্য পাস্ট অর ফিউচার বিকজ দে ডু নট এক্সিস্ট। হোয়াট ইউ আর সাফারিং ইজ ইউর মেমোরি অ্যান্ড ইউর ইমাজিনেশন। মানে উনি বলেছেন, তুমি অতীত বা ভবিষ্যৎ ভুলতে পারো না, কারণ এর অস্তিত্ব নেই। তুমি যা ভুগছো তা হলো তোমার স্মৃতি এবং তোমার কল্পনা। আমরা ভাবি যে আমি এই করলাম, আমি ফেল করে ফেললাম, আমি ভালো করতে পারলাম না, কি করব, আমি শেষ। না না না, কিছুই হয়নি। অনেকে ভাবে যে আমি জাতীয় ইউনিভার্সিটিতে আমি পড়ছি, আমি কি করবো। তো আমি বললাম যে, অনেকে বলে না যে জাতীয় ইউনিভার্সিটিতে পড়ছি, আমার তো কেরিয়ার শেষ। আর আমি বলি, তোমার কেরিয়ার তো শুরুই হয়নি। তুমি দেখো, নিজেকে এক্সপ্লোর কর, তুমি কোথায় যাবো তুমি জানবেও না। ঘরের ভিতর আবদ্ধ হয়ে থাকার সময় এখন নেই, এখন নিজেকে তৈরি করার সময়। এবং মেক ইউর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল। আমরা এই জিনিসটা থেকে দূরে সরে আসছি, যে আমরা আমাদের যেই সুখগুলো, এগুলোকে দামি করে ফেলেছি। হ্যাঁ, ছোটবেলায় যখন আমাদের বাপ মা 2 টাকা দিত, আমরা মনের সুখে দুপুরবেলা গিয়ে লাঞ্চ, আমরা বাটার বন খেতাম। এটাই ছিল জীবনের পরম সুখ, পরম আনন্দ। এখন হয়তো বড় একটা স্টাক খাই, যেটার দাম অনেক বেশি, কোনো আনন্দ আমরা পাই না। এই যে মেক ইউর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল, এই যে আমাদের সুখগুলোকে আমরা কঠিন করে ফেলছি, সেটা আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি প্রত্যেককেই বলবো, যারা আমার আজকের জিনিস দেখলেন, আমি অতটা গুছিয়ে কথা বলতে পারিনি। আপনার পরবর্তী যারা আসবেন, নিশ্চয়ই তার অনেক সুন্দর করে গুছিয়ে আপনাদের পথ নির্দেশনা দিবেন। আমি জাস্ট আমার মনের কথাগুলো শেয়ার করেছি মাত্র। ভুল ত্রুটিগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বলতে চাই, প্রতিদিন আপনি নতুন করে নিজেকে উপস্থাপন করতে পারবেন। এই আব্দুল্লাহ আলামিন ভাইয়ের একটি বই আছে, বিশ্বাসের দ্বন্দ্ব। ওইখানে উনি দেখিয়েছেন যে আমাদের গড আল্লাহ আমাদেরকে যে আলো দিয়েছেন, আমাদের যে এখন অক্সিজেন দিয়েছেন, এবং আমাদের যে চোখ দিয়েছেন, এগুলো সন্নিবেশন করে উনি দেখিয়েছেন যে কত কোটি টাকা আল্লাহ আমাদেরকে এভাবে দিয়েছেন। আমরা প্রত্যেকেই একটা একটা অ্যাসেট, শুধুমাত্র সুযোগটা কাজে লাগাতে পারছি না। আমার মনে হয় একটুখানি চিন্তা ভাবনা করে আমাদের ব্যর্থতাগুলো থেকে সরিয়ে এসে সামনে এগিয়ে যাব, সেই লক্ষ্যে প্রত্যেকের শুভকামনা। ভালো থাকবেন। আমি যে রাজু সহ যারা এখানে কাজ করছেন, পেছন থেকে আমাদেরকে দেখা যাচ্ছে না, তাদেরকে, রাকিব সাহেব বা সহ যারা যারা রয়েছেন ক্যামেরার পেছনে, প্রত্যেককেই আমি সাধুবাদ জানাচ্ছি। ক্যারিয়ার চেকলিস্ট সমাপ্ত টিভিকে ধন্যবাদ। শরীফ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। বিশেষ করে আমরা সমত্র টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ছোট ভাই বেলাল হোসেন রাজু, সাংবাদিক, তাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান শুরু করার জন্য। সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি, আমাদের আজকে এটা প্রথম অনুষ্ঠান। আমরা আবারও বলছি, আপনাদের পরামর্শগুলো চাইবো। আমরা এখানে আরো কি কি করতে পারি, বা যেই সমস্যাগুলো আপনাদের চোখে পড়েছে আমাদেরকে সেগুলো পরামর্শ দিবেন, আমরা এগুলো থেকে বের হয়ে আসব। আর আমরা চাইবো প্রতি সপ্তাহে বুধবার রাত 10টায় আপনার এই ধরনের একজন মানুষ নিয়ে আসার জন্য। বিশেষ করে যে মানুষগুলো আমাদেরকে কথা শোনাবে, তাদের জীবনের গল্পগুলো বলবে, এবং আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, বিশেষ করে কেরিয়ারটা কিভাবে সফল করা যায়, এটা হোক চাকরি বা আপনার উদ্যোক্তা অথবা ব্যবসা, যে কোনো ভাবেই আমরা যেখানেই থাকি যেন আমরা আমাদের কেরিয়ারটা গড়তে পারি, এটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা সামনের সপ্তাহে আরো একজন অতিথিকে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব, এবং আমাদের আরো বিভিন্ন জায়গায় কথা চলছে। বিশেষ করে আপনাদের জন্য আরো বেশ কিছু চমক থাকবে। আমরা হয়তোবা এখান থেকে কিছু মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থাও করে দিব। আমরা ওইভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, এনজিওর সাথে কথা বলছি। হয়তোবা তাদেরকেও আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও আমন্ত্রণ জানাবো। তারা আপনাদেরকে কথাগুলো বলবে, এবং আপনারা যারা বিশেষ করে চাকরিতে যেতে চান, আপনাদেরকে হয়তোবা তারা বিভিন্ন কোম্পানির সাথে ট্যাগ করে দিবেন। আমরা সেভাবেই কাজ করছি, কথা বলছি। সবাইকে ধন্যবাদ, এবং পাশে থাকবেন অনুষ্ঠান শোনার জন্য এতক্ষণ ধৈর্য ধরে। সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রিফাক আহমেদ ভাইয়াকে। অনেক ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন, চমৎকার কিছু কথা বলেছেন জীবন থেকে, সেই কথাগুলো আমরা শুনলাম। আশা করি সেই কথাগুলো আমাদের জন্য অনেক অনুপ্রেরণা হয়ে থাকবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।